Yes, sir. আমাকে ইনসান বলো তো, সাইম আছে? সাইম, সাইম দেখছো 80 চলে গেছে ভাগিবাজ। স্যার আমি যাই নাই, আমি আছি স্যার, নেট প্রবলেম করতেছে। আচ্ছা তাহলে তো ভালো। আপনি আমাকে বলেন ওই ক্যাপ স্টেজের লেয়ার গুলো বলেন তো। স্যার ক্যাপাসিটি ও মাই গড, এত কঠিন কোশ্চেন আপনাকে করলাম। মাস্টার কোশ্চেন এই রোল 5 বলেন। স্যার আউটার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম, তারপর সিলেট রেটিকুলাম, এরপর হচ্ছে এনামেল, নট, কর্ড, এগুলো টেম্পোরারি স্ট্রাকচার। ভেরি গুড। আচ্ছা ইনসান বলেন তো এখানে কি ক্লিয়ার রাখছি আমি? স্যার এটা স্যার আউটার এনামেল এপিথেলিয়াম আর ইনার এনামেল এপিথেলিয়াম। আচ্ছা আর ক্যাপ স্টেজ আর কি থাকে? স্প্লিট রেটিকুলাম, হ্যাঁ যেটা এগুলো কি শেপ? স্টার শেপ। রোল 14 আছেন? জি স্যার আছি স্যার। আচ্ছা ওইটাকে স্টেলেট রেটিকুলাম কেন বলা হয়? স্যার ওরা স্টার শেপ, এরপর স্যার হাইড্রোফিলিক। সুন্দর করে স্যার বলেন না। এগুলো বেলেস এই যে তোমার বার্ড স্টেজে কি সেল ছিল? জি স্যার বার্ড স্টেজে স্যার পলিগনাল সেল ছিল স্যার। আচ্ছা পলিগনাল সেলটা তাহলে কিভাবে স্টেলেট রেটিকুলাম হয়? স্যার পলিগনাল সেলগুলো স্যার গ্লাইকোসামাইনোগ্লাইকেন্স, গ্লাইকোসামিনোগ্লাইকেন একটা সাবস্টেন্স রিলিজ করে, এটা কি করে? এটা সোয়েলিং করে স্যার, পলিফারেশন হয়ে ওয়াটার গুলো স্যার এনামেল অর্গানে ঢুকে যায়, দেন স্যার অসমোটিক প্রেসার দেয় পলিগনাল সেলগুলো। এই জন্য স্যার একটা একটা কানেক্টেড প্রসেসের সাথে স্যার অস্ফরিক প্রসারের কারণে এগুলো শিঙ্ক করে, শিঙ্ক করার কারণে তোমার ন্যারো হয়ে যায়, এগুলো স্টার শেপ হয়। আর যেহেতু একটার সাথে প্রসেসের সাথে কানেক্ট থাকে বা নেটওয়ার্ক ফর্ম করার জন্য এটাকে বলা হয় রেটিকুলাম মানে নেটওয়ার্ক। ভেরি গুড। আছে আমাদের সেই তিনটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার এক্সট্রা যোগ হবে মানে স্টেলেট রেটিকুলাম আর ইনার অ্যানামেল এপিথেলিয়ামের মাঝখানে একটা লেয়ার আছে যেটাকে আমরা কি বলতেছিলাম? স্প্লিট ইন্টারমিডিয়াম। ইন্টারমিডিয়াম। এই স্ট্রেটাম ইন্টারমিডিয়াম সেলের খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাংশন হলো সে রিজার্ভার হিসেবে কাজ করবে। কার রিজার্ভার হিসেবে কাজ করবে? ইনার অ্যানামেল এপিথেলিয়াম সেলের যে সেলগুলো দ্যাট মিন্স টল কলামনার সেল যেগুলো ফিউচার অ্যামিলোব্লাস্টে কনভার্ট হবে, সেই অ্যামিলোব্লাস্ট সেলগুলো রিজার্ভার হিসেবে কাজ করবে। অ্যান্ড যখন ক্রাউন ফর্মেশন শুরু হবে মানে ক্যালসিফিকেশন শুরু হবে, অ্যানামেল ডেটিং ফর্মেশন হবে, তখন এই ক্যালসিফিকেশন বা মিনারেলাইজেশনে হেল্প করবে। তাহলে তার দুইটা ফাংশন, স্ট্রেটাম ইন্টারমিডিয়ামের দুইটা ফাংশন, একটা হলো রিজার্ভার হিসেবে কাজ করবে, একটা হলো কি হিসেবে কাজ করবে? রিজার্ভার হিসেবে কাজ করবে। কিসের রিজার্ভার? ফিউচার অ্যামিলোব্লাস্ট বা টল কলামনার সেলের রিজার্ভার হিসেবে কাজ করবে। আর আরেকটা বললাম কি ক্যালসিফিকেশন বা মিনারেলাইজেশনে হেল্প করবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার কি স্টেজ? আর্লি বেল স্টেজ। দ্যাট মিন্স আমি যদি সুন্দর করে বলি তাহলে কি বলবো? আমার যে অ্যানামেল অর্গানটা ছিল ক্যাপ শেপ সেটা কন্টিনিউয়াসলি সোয়েলিং হচ্ছে এবং এই সোয়েলিংটা কোন দিকে হচ্ছে? টুয়ার্ডস দা অ্যাক্টোমেসেনকাইমাল সেল। ফলে আমার এই যে সোয়েলিং এর কারণে আমার এই যে অ্যানামেল অর্গানটার কি শেপ হয়ে গেল? বেল শেপ হয়ে গেল। বেল শেপের কারণে এটাকে আমরা বেল স্টেজ বলছি। বেল স্টেজকে আমরা ডিভাইড করতেছি দুইটা স্টেজে, একটা হলো লেট বেল স্টেজ, অ্যাডভান্স স্টেজ, আর একটা বললাম আর্লি বেল স্টেজ। আর্লি বেল স্টেজে জাস্ট একটা লেয়ার বাড়বে। ক্যাপ স্টেজে তিনটা লেয়ার ছিল, আউটার এনামেল ছিল, স্টেটেম রেটিকুলাম ছিল, ইনার অ্যানামেল এপিথেলিয়াম ছিল, এর সাথে স্টেটাম ইন্টারমিডিয়ামটা আসবে, চারটা লেয়ার পেলাম। এটা হলো তোমার কি স্টেজ? আর্লি বেল স্টেজ। এবং আর্লি বেল স্টেজে আমরা
এর থেকে আর কিছু নাই। যখনই এখান থেকে আমার কি হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন হবে, দ্যাট মিন্স এনামেল ডেন্টিন ফর্মেশন হবে। এনামেল ডেন্টিন যখনই ফর্মেশন হবে, ক্রাউন শেপটা যখন আসবে, তখন আমরা এটাকে বলতেছি অ্যাডভান্স বেল স্টেজ। তখন আমরা এটাকে কি বলতেছি? অ্যাডভান্স অ্যাডভান্স বেল স্টেজ, অ্যাডভান্স বা লেট বেল স্টেজ। আপনার পরীক্ষা খুব বেশি জিজ্ঞেস করবো হলো অ্যাডভান্স বেল স্টেজ থেকে। Assalamu alaikum, sir. 21 present. 21 প্রেজেন্ট। মনিটরকে পার্সেন্টেজ দেন আমাকে না। স্যার রোল টাইম। যে আসবে তার গেটা লেখেন। আরো দুজন আসছে, জিজ্ঞাসা আসছে। আচ্ছা আসেন, আপনার আমি যে ফিগার আঁকতেছি দেখতেছেন? জি স্যার। Yes, sir. আচ্ছা, ফিগার কোন রকম হচ্ছে আর কি, বুঝে নিবেন, মনে করে নিবেন। আপনার অনেক সুন্দর সুন্দর ফিগার আঁকেন, আমি জাস্ট বোঝানোর জন্য যেটা আঁকা যায়। তাহলে আমার এখন হলো অ্যাডভান্স বেল স্টেজ। অ্যাডভান্স বেল স্টেজে আসলে কি হয়? প্রথম কথা হলো আমার একটা সিগন্যাল যায়, কোত্থেকে যাবে? টল কলামনার সেল থেকে। আমার অ্যাডভান্স স্টেজে এখানে আসলে কাজ করবে দুইটা, ইনার এনামেল এপিথেলিয়ামের টল কলামনার সেলগুলো। এই যে টল কলামনার সেলগুলো, এগুলো কাজ করবে। আর এখানে যে আছে ডেন্টাল প্যাপিলার সেল, এই ডেন্টাল প্যাপিলার সেলগুলো আমার এখানে কি আসবে? ফাংশন আসবে। তাহলে এই যে যখন টল কলামনার সেলগুলো স্টিমুলেশন দিবে বা ইনফ্লুয়েন্স করবে ectomesenchymal সেল অফ ডেন্টাল প্যাপিলা, দেন ডেন্টাল প্যাপিলার সেলগুলো ডিফারেন্সিয়েট হবে। ঠিক আছে, কেন ডিফারেন্সিয়েট হবে? আমরা জানি ectomesenchymal সেল বা আনডিফারেন্সিয়েট mesenchymal সেল ইজ স্ট্রিং সেল, সো এটা ইট ক্যান কনভার্ট এনি টাইপ অফ সেল। তো ডেন্টাল প্যাপিলার সেলগুলোর এখানে দুইটা স্টিমুলেশন আছে, একটা পাল্পের জন্য মানে ফাইব্রোব্লাস্ট তৈরি করে, আর একটা ওডোন্টোব্লাস্ট তৈরি করে। এই জন্য ডেন্টাল প্যাপিলার ectomesenchymal সেল থেকে আমাদের ডেন্টিন আসে আর পাল্প আসে। বুঝতে পারছি? তাহলে টল কলামনার সেলগুলো যখন স্টিমুলেশন দিবে, এই সেলগুলো ডিফারেন্সিয়েট হবে, ডিফারেন্সিয়েট হয়ে এরকম ওডোন্টোব্লাস্ট সেল তৈরি করবে কন্টিনিউয়াসলি। তাহলে এই যে ওডোন্টোব্লাস্ট সেলগুলো ডিফারেন্সিয়েট হবে, দেন ডিফারেন্সিয়েট হয়ে ডেন্টিন ফর্মেশন করবে। যেহেতু আমরা কি জানি, আমার ওডোন্টোব্লাস্ট সেলের প্রসেসটা উপরের দিকে ওপেনিং নাকি নিচের দিকে? উপরে স্যার। এই বোঝা যাচ্ছে? ওগুলো মনে করেন এটা অ্যামিলোব্লাস্ট, মনে করেন এটা ওডোন্টোব্লাস্ট। এটা কি বলেন তো? অ্যামিলোব্লাস্ট। ওই যে অ্যারো দিছি, এটা কি? ওডোন্টোব্লাস্ট না? না স্যার। অ্যামিলোব্লাস্ট। অ্যামিলোব্লাস্ট। আচ্ছা, জানেন তাহলে। তাহলে দেখেন অ্যামিলোব্লাস্টের ওপেনিংটা নিচের দিকে, ওডোন্টোব্লাস্টের ওপেনিংটা উপরের দিকে। তাহলে আমার এখানে যে আসবে ফার্স্ট সিক্রেশনটা হবে হলো ওডোন্টোব্লাস্টের, কারণ সে ইনফ্লুয়েন্স পাইছে বা স্টিমুলেশন পাইছে, সে একটা লেয়ার এরকম ফর্মেশন করবে। ফর্মেশনটা করবে কিসের উপর? ফিউচার ডেন্টিনো এনামেল জাংশন। এই জাংশনটা ডেভেলপমেন্টে একটা মেমব্রেন হিসেবে থাকে, এটার নাম কে বলতে পারবে? কালকে বলছিলাম Membrane preformativa. হ্যাঁ, মেমব্রেন প্রিফর্মেটিভ। এই মেমব্রেনের উপরে ফর্মেশন হবে। তাহলে আমার ফার্স্ট একটা ডেন্টিন ফর্মেশন হলো। বুঝতে পারছি? ডেন্টিন ফর্মেশন হওয়ার পর এই ডেন্টিনটা ফার্দার স্টিমুলেট করবে কাকে? টল কলামনার সেলকে। টল কলামনার সেলকে স্টিমুলেশন করলো। তাহলে টল কলামনার সেল যেহেতু স্টিমুলেশন পেলো, সে কি করবে? এই টল কলামনার সেলগুলো যেহেতু তার ওপেনিংটা কি নিচের দিকে, তাহলে সে ঠিক ডেন্টিনের উপরে আপনার কি ফর্ম করবে? Amyloblast. এর উপরে এনামেলের একটা অ্যামিলোব্লাস্টের একটা ডিপোজিশন হবে, যেটাকে আমরা বলতেছি এনামেল। অ্যামিলোব্লাস্টের একটা ডিপোজিশন হবে, তার রেড কালারটা হলো আমার এনামেল। তাহলে আর এটা কি হয়ে যাবে? এই ইনার এনামেল লেয়ারটা এরকম কি করবে? শ্রিঙ্ক করবে, দ্যাট মিন্স উপরের দিকে উঠে যাবে। মাঝখানে যে স্টিলেট রেটিকুলামের লেয়ারটা ছিল অনেক থিক, এটা ন্যারো হয়ে যাবে। বুঝতে পারছেন? যত অ্যামিলোব্লাস্ট সেল ডিফারেন্সিয়েট হতে থাকবে, যত আমার এনামেলটা ফর্মেশন হতে থাকবে, আস্তে আস্তে যখন এনামেল মানে ক্রাউন কমপ্লিট হয়ে যাবে,
তাহলে আমার স্ট্রেটাম ইন্টারমিডিয়াম লেয়ারটা থাকবে না, কারণ আমার এনামেল কমপ্লিট। তাহলে আর রিজার্ভার দরকার আছে? না স্যার। নাই, তখন এই লেয়ারটা চলে যায়। তখন লেয়ার চলে আসে তিনটা, আউটার এনামেল এপিথেলিয়াম পাবো, আর এখানে ইনার পাবো, আর মাঝখানে থাকবে কি স্টিল রেটিকুলাম। বুঝতে পারছি? মাঝখানে লেয়ারটা চলে যায়। তাহলে এটা কতটুকু পর্যন্ত আমার এই যে কন্টিনিউয়াসলি হবে? কন্টিনিউয়াস ফর্ম হবে হলো ফিউচার সার্ভাইকাল লুপ। দ্যাট মিন্স ফিউচার সার্ভাইকাল লুপ কোনটাকে বলতেছি? যেখানে আউটার এনামেল এপিথেলিয়াম এবং ইনার এনামেল এপিথেলিয়াম মিট করছে। এই মিটিং পয়েন্টটা আমরা বলতেছি সার্ভাইকাল লুপ, যেটা হলো ফিউচার সার্ভাইকাল লাইন ফর্ম করে। ফিউচার সার্ভাইকাল লাইন মানে কি? এনামেল এবং সিমেন্টাম, দ্যাট মিন্স সিমেন্ট এনামেল জাংশন, যেটা বুঝতে পারছি? সিমেন্ট এনামেল জাংশন খুব ইম্পর্টেন্ট না? পড়ছেন না? কয় ধরনের আছে? 3 ধরনের স্যার। হ্যাঁ, 3 টাইপস। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে জিজ্ঞেস করবে, এটা জানেন আপনারা, আমি আর দিয়ে গেলাম না। তাহলে আমার এই কন্টিনিউয়াস প্রসেসটা হতে থাকবে। তাহলে এখানে একটা কথা আসে, হোয়াট ইজ রিসিপ্রোকাল ইন্ডাকশন? পরীক্ষাতে প্রায় সময় একটা ডেফিনেশন আসে। এটা কে বলতে পারবেন? ওদিন আমি সুন্দর করে বলছিলাম, দেখে না, অনেস্টলি বলেন তো, কে বলতে পারবে? এখন আর কারো সাউন্ড নাই, লাস্টের দিকে আসছে দুইজন। স্যার রুটের আগে যে ক্রাউন ফর্মেশন হয় এটাকে রেসিপ্রোকাল ইন্ডাকশন বলে। না, লাস্টের দিকে আসছে হলো রোল 10-23। হ্যাঁ ম্যাডাম, আপনারা লাস্টে আসছেন, দুজন বলেন, কে বলতে পারবেন? স্যার ফার্স্ট হচ্ছে যে অলিগোব্লাস্টটা ডিফারেন্সিয়েশন হয় ডেন্টিন ফর্ম করে, আবার ওটা ইনফ্লুয়েন্স করে অ্যামিলোব্লাস্টকে, আর অ্যামিলোব্লাস্টকে ইনফ্লুয়েন্স করার পরে যে এনামেলটা ফর্ম হয় এটা। মির্জা আছে? মির্জা সাহেব জি স্যার। স্যার এটা না, বলেন তো ডেফিনেশনটা সুন্দর করে। স্যার হইছে আপনার ইনার আইডিয়া? এনামেল আমি ডেফিনেশনটা জানতে। হ্যাঁ বলেন। inner enamel epithelium stimulate the undifferentiated ectomesenchymal cell, which is the dental papilla differentiate into the odontoblast cell to form the dentin and to start the dentinogenesis. Further, the odontoblast cell stimulate the tall columnar cell and to form the ameloblast. ফার্দার ডেন্টিন বলবেন, ডেন্টিন। Further, dentin stimulate the tall columnar cell and to form the ameloblast and to start the amelogenesis. So it is a relationship between the amelogenesis and dentinogenesis. This process is known as the reciprocal induction. হ্যাঁ, দিস রিলেশনশিপ বিটুইন অ্যামিলোব্লাস্ট এন্ড অ্যামিলোজেনেসিস এন্ড ওডোন্টোজেনেসিস ইজ কল্ড রেসিপ্রোকাল ইন্ডাকশন। যেহেতু আমার একটা স্টিমুলেট করতেছে। দেখেন, আপনি টল কলামনার সেল যদি স্টিমুলেশন না দেয়, তাহলে কখনোই আমার ওডোন্টোব্লাস্ট সেল ডিফারেন্সিয়েট হবে না। আবার ডেন্টিন যদি ফর্মেশন না হয়, অ্যামিলোজেনেসিস স্টার্ট হবে না। তাহলে একটার উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছেন? সুন্দর করে বলছে, থ্যাংক Yes, ইউ। sir. তাহলে Welcome, আমার sir. এই অ্যাডভান্স স্টেজে, এই যে লেট বেল স্টেজ বা অ্যাডভান্স স্টেজে কি হচ্ছে, আমার কন্টিনিউয়াসলি ক্রাউন যত ফর্মেশন হবে, আমার এনামেল অর্গানটা তত ন্যারো হতে থাকবে। বুঝতে পারছেন? এতটুকু বুঝছেন? কারো কোশ্চেন আছে এতটুকুকে? নো স্যার। তাহলে উপরেরটা ধরেন আমার এনামেলের লেয়ার, নিচেরটা হলো ডেন্টিনের লেয়ার। ধরে নেন, হ্যাঁ, এটা আমার কমপ্লিট হলো। তাহলে আমার ডেন্টিন ফর্মেশন হলো, এনামেল ফর্মেশন হলো, মানে একটা ক্রাউন ফর্মেশন হচ্ছে। বুঝতে পারছেন? আর এটার উপরে এভাবে এনামেল অর্গানটা থেকে যাবে ন্যারো হয়ে। হ্যাঁ, কেউ কি বলতে পারবেন এই এনামেল অর্গানের ফেট কি? reduce enamel Reduce enamel. reduce enamel epithelium Reduced enamel epithelium. আর enamel আর enamel Enamel. junctional Hardwick epithelium epithelial sheet. এটা তো পরের কথা, উপরেরটা junctional যখন টুথ enamel ইরাপশন হয়, একদম টুথ ইরাপশন যখন হয়, এনামেলে মাহিতার পড়ানোর কথা, এনামেলের উপরে একটা লেয়ার থাকে না? বলতে পারবেন কি লেয়ারটার নাম? junctional epithelium junctional epithelium
জাংশনাল এনামেল এপিথেলিয়াম কি টুথের উপর থাকে? মাথা ফাটাই ফেলবো রে। Reduced জাংশনাল এপিথেলিয়াম, এটা তো জাংশন থাকবে, মানে দুইটা দাঁতের মাঝখানে যে জাংশনটা হয়, দুইটা এপিথেলিয়ামের যে জাংশন দুইটা দাঁতের মাঝখানে হয়, এটা প্রক্সিমাল এরিয়াতে হয়। বুঝতে হবে আমাকে আগে। এনামেলের একটা কাভার থাকে, এটাকে কি বলা হয়? নাসিমিক মেমব্রেন সহ না, এনামেলের একটা লেয়ার এনামেলকে কভার করে থাকে, নিউলি ইরাপ্টেড টিপ, or যেটা আস্তে আস্তে enamel মাস্টিকেশনে rods. চলে যায়। এনামেল কিউটিকল এনামেল কিউটিকল, রড কে বলছে? আরে বলো, যেটা তো রড Enamel হচ্ছে what? এনামেলের কিউটিকল ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, এনামেল কিউটিকল। প্রথমে যখন টুথ ইরাপশন থাকে, একটা থিন লেয়ার কভার করে থাকে, যেটাকে আমরা এনামেল কিউটিকল বলতেছি। Cuticle. এটা হলো অবশ্যই এনামেল অর্গানের কি র্যামনেন্ট, এটা আস্তে আস্তে মাস্টিকেশনে চলে যায়, ঠিক আছে? আর যত ইরাপশন হতে থাকে তত আমার ডিজেপিয়ার হয়ে যায় এনামেল অর্গানটা, ডিজেপিয়ার হয়ে যায়। কিন্তু কোন জায়গায় হবে না, এই যে আমার দেখো, আমার তো ক্রাউনটা উঠতেছে কোন দিকে, দেখো একটা অ্যারো চিহ্ন দিচ্ছি, এখান থেকে ইরাপশন হচ্ছে, খেয়াল করেন, ইরাপশন হচ্ছে না? তাহলে এদিক থেকে আমার টিয়ারিং হতে থাকবে, তাহলে আমার ডিজেপিয়ার হতে থাকবে, এই অংশটা ডিজেপিয়ার হয়ে যাবে, এই অংশটা ডিজেপিয়ার হয়ে যাবে, থাকবে কি জাস্ট এই অংশটা থাকবে। এখানে একটা পোর্শন থেকে যাবে, এখানে একটা পোর্শন থেকে যাবে, যেটা ফিউচারে কি হবে, জাংশন হবে। বুঝতেছেন? স্যার আবার Hello? বলবেন স্যার। আমার এই যে এটা ছিল কি এনামেল অর্গান কন্টিনিউয়াসলি, হ্যাঁ, এটা যখন এই যে এটা উঠতে থাকবে, প্রেসার হবে, ইরাপশন শেডিং এ পড়ানো হচ্ছে, প্রেসারে এটা কি হয়ে যাবে, রিজার্পশন শুরু হয়ে যাবে, তাহলে এনামেল অর্গানটা রিজার্পশন হতে হতে এটা চলে যাবে, এই অংশটা চলে যাবে, তাহলে এটা আমার ওরাল ক্যাভিটিতে চলে আসছে, এটা ধরুন এক্সপোজ হয়ে গেছে, এটা হলো আমার ওরাল ক্যাভিটির একটা লেয়ার, হ্যাঁ, এই ক্রাউনটা তখন ওরাল ক্যাভিটিতে আছে, তাহলে এই যে এখানে প্রক্সিমাল এরিয়াতে আমার এনামেল অর্গানের কিছু পোর্শন রয়ে গেছে, বুঝতে পারছি? এই যে ইয়েলো যে পোর্শনটা রয়ে গেছে, এখানে আমার আরেকটা দাঁত আসবে না, আসবে, এখানে আরেকটা আমার টিথ ইরাপশন হবে, তাহলে এই যে দুইটা টিথের মাঝখানে প্রক্সিমাল এরিয়াতে আমার এপিথেলিয়ামের একটা জাংশন হবে, যেটাকে আমরা জাংশনাল এপিথেলিয়াম বলতেছি, এই জাংশনাল এপিথেলিয়ামে র্যামনেন্ট হিসেবে থেকে যাবে। বুঝতে পারছেন এটা? জি স্যার। এটা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? এটা কিন্তু বোঝার জিনিস, মুখস্থ করার কিছু নাই। আমার যত ইরাপশন হবে উপর থেকে লেয়ারটা কি হয়ে যাবে, ডিজেপিয়ার হয়ে যাবে, তাহলে যত ডিজেপিয়ার হতে থাকবে, তাহলে এটার একদম একটা অংশ যেখানে সার্ভাইকাল লুপ ফর্ম হয়েছে, খেয়াল করেন, যেখানে সার্ভাইকাল লুপ ফর্ম হয়েছে ঠিক তার উপরের লেয়ারে একটা পোর্শন থেকে যাবে, যেটাকে আমরা বলতেছি জাংশনাল এপিথেলিয়াম। যেটাকে কি বলতেছি? জাংশনাল এপিথেলিয়াম। জাংশনাল এপিথেলিয়াম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার হলে এবার আমরা আসি রুট ফর্মেশন, আমরা ঢুকি আস্তে আস্তে। তাহলে দেখেন, আমার এনামেলের উপরে আমি এটা ধরতেছি, আমার এনামেল অর্গানের একটা লেয়ার রয়ে গেছে, বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? এখন ইরাপশন হয় নাই, তাহলে এই আউটার এনামেল এপিথেলিয়াম এন্ড ইনার এনামেল এপিথেলিয়াম ফিউচার সার্ভাইকাল লুপের এখানে এসে মিট হবে, যেটাকে আমরা সার্ভাইকাল লুপ বলতেছি। দেন হওয়ার পরে কি হচ্ছে, তাদের এই আউটার এনামেল এপিথেলিয়াম এবং ইনার এনামেল এপিথেলিয়াম লেয়ারটা অ্যাপিক্যালি মানে ডাউনওয়ার্ডসলি কি হবে, এক্সটেন্ড Proliferate করবে। হ্যাঁ, পলিফারেশন হয়ে এক্সটেন্ড করবে। এই পলিফারেশন হওয়ার এক্সটেন্ড এর পোরশনটাকে আমরা বলতেছি হার্টউইক রুটশিট। এটাকে কি বলতেছি? হার্টউইক রুটশিট। দ্যাট মিন্স আমার যে এই যে আউট, এটা হলো, আমি যদি ধরি ইনার এনামেল এপিথেলিয়াম, আর এটা হলো কি আউটার এনামেল এপিথেলিয়াম, এই দুটো মিট হলো, এটা হলো আমার সার্ভাইকাল লুপ, কি সার্ভাইকাল লুপ। দেন এটা এক্সটেন্ড করবে, বুঝতে পারছি? দেন এটা এক্সটেন্ড করবে, এটার সাথে কিন্তু এই যে ইনার এনামেল এপিথেলিয়ামের কিন্তু এখানে সেল থাকবে, আপনি যদি দেখেন এখানে সেল থাকবে, টল কলামনার সেল, আর এখানে কিউবিটাল সেল থাকবে, তার মানে এরকম এক্সটেন্ড করবে, এটা অ্যাপিক্যালি মানে ডাউনওয়ার্ডস বা অ্যাপিক্যালি এক্সটেন্ড করতেছে। এই পোরশনটাকে আমরা বলতেছি হার্টউইক রুটশিট। এটাকে কি বলতেছি? এই হার্টউইক রুটশিটটা সার্ভাইকাল লুপের ঠিক একটু নিচে এসে এরকম হরিজন্টালি এক্সটেন্ড করে, দুই পাশ থেকে হরিজন্টালি কি হবে, এক্সটেন্ড করবে দুই পাশ থেকে।
এই যে হরিজন্টালি, দ্যাট মিন্স এটা আপনি কোন কোন বইয়ে পাবেন 45 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে এক্সটেন্ড করবে, দ্যাট মিন্স সম্পূর্ণ হরিজন্টাল না, এটা এরকম হবে 45 ডিগ্রিতে কি করবে, এক্সটেন্ড করবে। কোন অংশটা এক্সটেন্ড করতেছে, হার্টউইচ রুটশিটটা। এটুকু বুঝতেছেন? স্যার হার্ট উইথ রুটশিটটা এপিক্যালি এখন কি স্যার হরিজন্টালি এক্সটেন্ড করবে? প্রথমে তো এপিক্যালি ছিল। অ্যাপিক্যালি বা ডাউনওয়ার্ডসে যে এক্সটেন্ড হচ্ছে, তার নামে একটা ফিগার দিয়ে আরেকটু ক্লিয়ার করে দেব। এগুলো আসলে ক্লাস নিলে বেটার হয়। এখানে আমার এনামেল হলো, হ্যাঁ, এটা লুপ হলো, লুপ হওয়ার পরে সে এরকম এই যে ডাউনওয়ার্ডলি এক্সটেন্ড হলো, এক্সটেন্ড হয়ে এভাবে হচ্ছে। বুঝছি। এই যে অ্যাপিক্যালি ডাউনওয়ার্ড যে 45 ডিগ্রিতে যে এরকম একটা এক্সটেনশন, যেটাকে আমরা হরিজন্টাল এক্সটেনশন বলতেছি, বা 45 ডিগ্রিতে একটা এক্সটেনশন হচ্ছে। তাহলে এই যে এটা হলো আমার সার্ভাইকাল লুপ, বুঝতে পারছেন? এটা হলো আমি যদি সার্ভাইকাল লুপ চিন্তা করি, আর এটা হলো আমার হার্টউইচ রুটশিট। তাহলে হার্টউইচ রুটশিটটা এক্সটেন্ড করলো, তাহলে হার্টউইচ রুটশিটের কম্পোজিশন যদি জিজ্ঞেস করি কয়টা লেয়ার পাবো, আউটার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম, এটা ভুল করা যাবে না। তাহলে এটা এই যে প্রথমে দেখেন অ্যাপিক্যালি এক্সটেনশন হলো, এক্সটেনশন হয়ে হরিজন্টালি বা 45 ডিগ্রিতে, হরিজন্টালি বা 45 ডিগ্রিতে এক্সটেনশন হলো। এই হরিজন্টাল এক্সটেনশন অফ হার্টউইচ রুটশিটকে আমরা বলতেছি এপিথেলিয়াল ডায়াফ্রাম, যেটাকে আমরা কি বলতেছি, এপিথেলিয়াল ডায়াফ্রাম। এপিথেলিয়াল ডায়াফ্রাম। এটুকু ক্লিয়ার হচ্ছে আপনার? ইয়েস স্যার। বুঝতে হবে, এটুকু বুঝতে পারলে আমাদের জন্য ইজি, বুঝতে পারলে কিন্তু একদম ইজি, পড়াটা একদম ইজি। আমার ডেন্টিনের মাঝখানে এখানে কি হয়ে গেছে, ডেন্টিনের মাঝখানে আপনারা দেখেন এখানে আমার ডেন্টাল প্যাপিলার কিছু সেল রয়ে গেছে, যেটা পাল্প ফর্ম করবে। যেটা কি ফর্ম করবে, পাল্প ফর্ম করবে। এই সেলগুলো রয়ে গেছে না, এই সেলগুলো দেন অ্যাকুমুলেশন হবে। এই যে এপিথেলিয়াল ডায়াফ্রামের উপরে কি হবে, অ্যাকুমুলেশন হবে। অ্যাকুমুলেশন হওয়ার পরে আমার দেখেন হার্টউইচ রুটশিটের দুইটা লেয়ার বলছে, একটা হলো কি ইনার এনামেল এপিথেলিয়াম, তাহলে আরেকটা আউটার এনামেল। ইনার এনামেল এপিথেলিয়ামের লাইনিং কি, টল কলামনার সেল। তাহলে এই টল কলামনার সেলের উপরে যখন আপনার ডেন্টাল প্যাপিলার মেসেনকাইমাল সেলগুলো অ্যাকুমুলেশন হবে, তখন ইনার এনামেল এপিথেলিয়ামটা হার্টউইচ রুটশিটের যে ইনার এনামেল এপিথেলিয়াম আছে, দ্যাট মিন্স টল কলামনার সেলটা আবার স্টিমুলেশন দিবে। সেম রেসিপ্রোকাল ইন্ডাকশন এখানেও হচ্ছে, যে তাহলে আবার ফার্স্ট স্টিমুলেশন দিবে কাকে, মেসেনকাইমাল সেল অফ ডেন্টাল প্যাপিলা। এই যে পাল্পের জন্য মাঝখানে ডেন্টিনের নিচে যেটা রয়ে গেছে, এগুলো এই যে ডেন্টাল প্যাপিলার রিমেনিং সেলগুলো, বুঝতে পারছেন? ডেন্টাল প্যাপিলার রিমেনিং সেল, এই সেলগুলো প্রথমে আমার এপিথেলিয়াল ডায়াফ্রামের উপরে অ্যাকুমুলেশন হবে, দেন স্টিমুলেশন হবে হলো হার্টউইচ রুটশিটের টল কলামনার সেল। সেই স্টিমুলেশন দেওয়ার ফলে আমার কি হবে, ওই ডেন্টাল প্যাপিলার সেলগুলো এখানে ওডোন্টোব্লাস্টে কনভার্ট হবে এবং রেডিকুলার ডেন্টিন ফর্মেশন শুরু করবে। এখন যখন রেডিকুলার ডেন্টিনটা ফর্মেশন শুরু হবে, তাহলে কি হবে, আমার এই হার্টউইচ রুটশিটটার হরিজন্টাল এক্সটেনশন হওয়ার পরে এটা কন্টিনিউয়াসলি অ্যাপিক্যালি বা ডাউনওয়ার্ডসলি গ্রোথ হতে থাকবে। মানে আমি যদি ফিগারিকে আমি আপনাকে ক্লিয়ার করি, ক্রাউন আসছে, তো ক্রাউন আসার পরে এখানে সার্ভাইকাল লুপ, দেন এটা এরকম ডাউনওয়ার্ডসলি হবে। কতক্ষণ হবে, যখন ডেন্টিন ফর্মেশন হবে, এটাকে বুঝতে হবে। যখন এই যে রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হতে থাকবে, ধরেন এতটুকু রেডটা হলো রেডিকুলার ডেন্টিন, হ্যাঁ, এই রেডিকুলার ডেন্টিন যখন ফর্মেশন হবে, তখন এটার নিচে যে হার্টউইচ রুটশিটটা আছে সেটা আরো অ্যাপিক্যালি মানে ডাউনওয়ার্ডসলি এক্সটেন্ড হতে থাকবে। এতটুকু বুঝতেছেন? এবং কন্টিনিউয়াসলি এই রেডিকুলার ডেন্টিনটা ফর্মেশন হতে থাকবে। যখন রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হয়ে সেও নিচের দিকে, দ্যাট মিন্স অ্যাপিক্যালি এক্সটেন্ড হতে থাকবে, তখন যে জায়গায় রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হয়ে গেছে ওই জায়গায় আপনার
ব্রেকডাউন হয়ে যাবে, হাঁটুর রুট শিটটা ব্রেকডাউন হয়ে যাবে। বুঝতে পারছি? হাঁটুর রুট শিটটা কি হয়ে যাবে? ব্রেকডাউন হয়ে যাবে। দ্যাট মিন্স তখন হাঁটুর রুট শিটটা এরকম হয়ে যাবে, মানে যে জায়গায় ফর্মেশন হচ্ছে ওই জায়গায় থাকবে, আর যে জায়গায় ফর্মেশন হয়েছে ওখানে এরকম ব্রেকডাউন হয়ে হয়ে গ্যাপ হয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. বুঝতেছেন কিনা? দেন কি হচ্ছে, আমার তো সারাউন্ডিং এ কি আছে, আমার সারাউন্ডিং আছে এখানে কি আছে, ডেন্টাল ফলিকল বা স্যাক আছে। তাহলে তার সেলগুলো এখানে পলিফারেশন হওয়া শুরু করবে, তার ডেন্টাল ফলিকলের সেলগুলো কি হবে, Proliferation. পলিফারেশন হতে থাকবে। পলিফারেশন হলে সে কন্টাক্টে চলে আসবে, কার যেহেতু হাঁটুর রুট শিট ব্রেকডাউন হয়ে গেছে ওইখানে সে কন্টাক্টে চলে আসবে রেডিকুলার ডেন্টিন। যখন রেডিকুলার ডেন্টিনের কন্টাক্টে আসবে বা টাচে আসবে তখন এর ডেন্টিনটা ফার্দার স্টিমুলেট করবে মেসেনকাইমাল সেল অফ ডেন্টাল ফলিকল টু ডিফারেন্সিয়েট সিমেন্টোব্লাস্ট এন্ড পেরিডন্টাল লিগামেন্টের জন্য আমার কি লাগবে, ফাইব্রোব্লাস্ট Fibroblast. এন্ড অস্টিওব্লাস্ট, তিন ধরনের সেলে কনভার্ট হবে। তাহলে যে সেলগুলো ডাইরেক্টলি কন্টাক্টে চলে আসলো কার, রেডিকুলার ডেন্টিনের, সেই রেডিকুলার ডেন্টিনের ডাইরেক্টলি কন্টাক্ট সেলগুলো সিমেন্টোব্লাস্ট ফর্ম হবে, সিমেন্টাম ফর্মেশন শুরু করবে। এট দ্য সেম টাইম কিছু কিছু সিমেন্টাম ব্লাস্টের মাঝখানে তোমার ফাইব্রোব্লাস্ট সেল চলে আসে, যেগুলো আমার কি ফর্ম করে, পেরিডন্টাল লিগামেন্ট বা কোলাজেন ফর্মেশন করে। কিছু কিছু থেকে যাবে। দ্যাট মিন্স দেখেন এই দুটা ইয়েলো স্পট দেখতেছেন, দেখেন সিমেন্টামের মধ্যে দুইটা ইয়েলো স্পট দেখা যাচ্ছে, ক্লিয়ার? কয়েকটা স্পট দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, এগুলো হলো কিছু কিছু সিমেন্টোব্লাস্টের মাঝখানে ফাইব্রোব্লাস্ট চলে আসে যেগুলো কোলাজেন ফর্মেশন করে, কিন্তু কন্টিনিউয়াসলি তো আমার সিমেন্টোব্লাস্ট সিমেন্টাম ফর্মেশন করতেছে, ফলে সিমেন্টামের ভিতরে কিছু কোলাজেন কি হয়ে যায়, মিনারেলাইজড হয়ে যায়, যেগুলোকে আমরা পরবর্তীতে সারফেস ফাইবার বলতেছি। তাহলে কিভাবে সারফেস ফাইবার আছে বুঝতেছেন? Yes, sir. বুঝছেন কিনা আবার রিপিট করতে হবে? স্যার আরেকবার বলেন। স্যার রিপিট করতে আমার Yes, sir. হার্টের রুট শিটটা কন্টিনিউয়াসলি ফর্মেশন হতে থাকবে। এই কন্টিনিউয়াসলি ফর্মেশন হওয়ার সময় আমার কি বললাম, হার্টের রুট শিট স্টিমুলেট করবে আমার ডেন্টাল প্যাপিলার সেলগুলোকে, ফলে আমার রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হবে। রেডিকুলার ডেন্টিন টাও অ্যাপিক্যালি এক্সটেন্ড করবে, হার্টের রুট শিটটাও এক্সটেন্ড করবে, এবং যে জায়গায় রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হবে ওই জায়গার হার্টের রুট শিটটা ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হয়ে যাওয়ার কারণে ওইখানে আমার ফলিকুলার সেলগুলো যে পলিফারেট হচ্ছে ওগুলো ডাইরেক্টলি কন্টাক্ট আসতেছে। কন্টাক্টে যখন আসবে তখন ডেন্টিন স্টিমুলেশন করবে। ডেন্টিন যখন স্টিমুলেশন হবে এখান থেকে তিন ধরনের সেল ডিফারেন্সিয়েট হয়, সিমেন্টোব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট এন্ড অস্টিওব্লাস্ট। তো যেগুলো ডাইরেক্টলি কন্টাক্টে আসে এগুলো সিমেন্টোব্লাস্টে কনভার্ট হয়, এবং সিমেন্টোব্লাস্ট সেলের মাঝখানে কিছু ফাইব্রোব্লাস্ট সেল চলে আসে যেগুলো কোলাজেন ফর্মেশন করে, আর বাকি সব সেল সিমেন্টোব্লাস্ট সিমেন্টাম ফর্মেশন করে। তাহলে সিমেন্টামের মাঝখানে কিছু কোলাজেন ফাইবার থেকে যায় যেগুলো পরবর্তীতে মিনারেলাইজ হয়ে যায় বা কি হয়ে যায়, ক্যালসিফিকেশন হয়ে যায়। এই সিমেন্টামের মাঝখানে যে ফাইব্রোব্লাস্ট সেলগুলো সিক্রেশন করছে কোলাজেন, যেগুলো মিনারেলাইজড হয়ে গেছে, সেগুলোকে আমরা পরবর্তীতে সারফেস ফাইবার বলতেছি। আসেন, এটা হলো কন্টিনিউয়াসলি আমার যত রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হতে থাকবে তত হার্টের রুট শিট ডিসঅ্যাপিয়ার হতে থাকবে, এবং এট দ্য সেম টাইম আমার কি Cementum. ডেন্টিনের উপরে Cementum. সিমেন্টাম Cementum. ডিপোজিশন হতে থাকবে। এভাবে আমার আসলে অ্যাকচুয়ালি আমার কি রুটটা ফর্মেশন হয়। এতটুকু বুঝতে পারছেন? আমার শেষ হয় নাই, এতটুকু বুঝছেন কিনা আগে? জি স্যার। জি স্যার। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? দেখেন না থাকলে দেন সিমেন্টামের সাথে এখানে যে ফাইব্রোব্লাস্ট গুলো আছে সেগুলো এরকম পেরিডন্টাল লিগামেন্ট ফর্ম করবে, আর পেরিডন্টাল লিগামেন্ট স্পেসে যে অস্টিওব্লাস্ট গুলো থাকবে সে বাইরে এখানে বোন ফর্মেশন করবে, ফলে মাঝখানে পেরিডন্টাল লিগামেন্ট গুলো কানেক্ট করে থাকে অ্যালভিওলার বোন এবং সিমেন্টামকে। এটা হলো ফুল প্রসিডিউর। এটা হলো এখন সিঙ্গেল রুটেরটা বললাম। আমরা সিঙ্গেল রুটের ক্ষেত্রে ডাইরেক্টলি এরকম হয়, কিন্তু মাল্টি রুটের টিথের ক্ষেত্রে আমার কি হয়, মাল্টি রুটের টিথ বলতে আমরা ম্যানুয়াল জানি ম্যান্ডিবুলার মোলার গুলো দুইটা রুট হয়, ম্যাক্সিলারি মোলার গুলো তিনটা রুট হয়, ঠিক না? মরফোলজি পড়ে আসছি না? তাহলে এই রুট গুলো কিভাবে হচ্ছে? এগুলো হচ্ছে ওই যে অ্যাপিথেলিয়াল ডায়াফ্রাম যে হলো, এই অ্যাপিথেলিয়াল ডায়াফ্রামটা আমি যদি এরকম হরিজন্টাল ভিউটা দেখি, এটা অ্যাকচুয়ালি এরকম থাকে।
বুঝতে পারছেন? দ্যাট মিন্স দুই পাশ থেকে আমরা দেখেন, আমি এখানে দেখাচ্ছি না, এই যে একটা, এই যে একটা, দুইটা লেয়ার না, দুইটা এক্সটেনশন না? খেয়াল করেন, আগে ভালো করে খেয়াল করেন, এই যে হরিজন্টাল এক্সটেনশনটা একটা একটার সাথে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে এবং আপনার মিট হয়ে একটা ক্যানেল রাখবে। এটা হলো সিঙ্গেল, এটা হলো সিঙ্গেল রুটের ক্ষেত্রে, বুঝতে পারছেন? এই চারপাশে ডেন্টিন সিমেন্টাম ফর্মেশন হতে থাকবে, এটা হলো সিঙ্গেল রুটের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাল্টি রুটের ট্রিটের ক্ষেত্রে কি হচ্ছে, মাল্টিপল রুটের ক্ষেত্রে হচ্ছে আপনার এই অ্যাপিথেলিয়াল ডায়াফ্রামটার কিছু ব্রাঞ্চ হয়, যেগুলোকে আমরা বলতেছি টাঙ্ক লাইক প্রজেকশন বা এক্সটেনশন। দ্যাট মিন্স আমার এখান থেকে একটা প্রজেকশন আসতেছে, এখান থেকে একটা প্রজেকশন আসতেছে, ঠিক আছে? এই প্রজেকশন গুলো কি হয়ে যায়, টাঙ্ক লাইক প্রজেকশন হয়, মানে একটা থেকে দুইটা প্রজেকশন হয়, বুঝতে পারছেন? একটু ক্লিয়ারলি ফিগার এসে দিবে আপনাদের। স্যার বুঝিনি স্যার। আমি এখনো বুঝাই নাই, ধৈর্য ধরেন। দেখেন সিঙ্গেল রুটের ক্ষেত্রে ছিল আমার একটা ডাইরেক্টলি রাউন্ড একটা কি ছিল, এপিথেলিয়াল ডায়াফ্রাম ছিল, এখানে একটাই ছিল। কিন্তু যখন মাল্টিপল রুটের ক্ষেত্রে হচ্ছে দেখেন, সেন্ট্রালি দেখেন দুইটা দেখা যাচ্ছে না, মানে দুইটা ব্রাঞ্চ, একটা থেকে একটা টাঙ্ক লাইক প্রজেকশন, মানে একটা থেকে একটা এরকম প্রজেকশন বের হয়, বুঝতে পারছেন? এরকম থাকে, এরকম থাকে, বুঝাতে পারছি আপনার? জি স্যার। মানে এই অ্যাপিথেলিয়াল ডায়াফ্রামটা তখন একটা রাউন্ড হয় না, তখন এটা থেকে তিনটা ব্রাঞ্চ হয় বা দুইটা ব্রাঞ্চ হয় মাল্টিপল রুটের ক্ষেত্রে। যেমন ম্যাক্সিলারি মোলারের ক্ষেত্রে আমার তখন তিনটা কি হবে, ব্রাঞ্চ বের হবে, মানে এগুলোকে আমরা টাঙ্ক লাইক প্রজেকশন বলি বা টাঙ্ক লাইক এক্সটেনশন বলি। মানে অ্যাপিথেলিয়াল ডায়াফ্রামের টাঙ্ক লাইক কিছু প্রজেকশন বা ব্রাঞ্চ হবে, যেগুলো আমার কি হবে, ফিউচারলি একটা একটার সাথে থেকে সেপারেট হয়ে যে একটা একটা রুট ফর্মেশন করে। তাহলে আপনি যখন ফিউচারে দেখবেন তখন এই যে প্রজেকশন গুলো হয়ে যাবে কি এরকম, দেখবেন একটা একটা থেকে সেপারেট হয়ে যাবে, একটা একটা থেকে এরকম সেপারেট হয়ে যাবে এবং প্রত্যেকটা একটা একটা রুট ফর্ম করবে। এটা হলো ম্যাক্সিলারি মোলারের ক্ষেত্রে। আর ম্যান্ডিবুলার মোলারের ক্ষেত্রে কি হবে, এই যে মাঝখানে এটা সেপারেট হয়ে যাবে এবং সেপারেট হয়ে গেলে দুইটা দুইটা রুটে কনভার্ট হয়ে যাবে। তাহলে অ্যাপিথেলিয়াল ডায়াফ্রামের মেইনলি হলো টাং লাইক যে এক্সটেনশন গুলো হচ্ছে, মানে ব্রাঞ্চ গুলো হচ্ছে, যতগুলো ব্রাঞ্চ হবে ততটা রুট ফর্মেশন হবে। তাহলে ম্যান্ডিবুলার মোলারের ক্ষেত্রে আমার কি হচ্ছে, ডাবল টাং লাইক এক্সটেনশন হচ্ছে, মানে দুইটা ব্রাঞ্চ হচ্ছে, এজন্য দুইটা রুট ফর্মেশন হচ্ছে। ম্যাক্সিলারি মোলারের ক্ষেত্রে অ্যাপিথেলিয়াল ডায়াফ্রাম থেকে টাং লাইক তিনটা ব্রাঞ্চ বের হচ্ছে, এজন্য তিনটা কি হচ্ছে, রুট হচ্ছে। এটা বুঝছেন কিনা? মানে তার প্রজেকশন যতটা ততটা রুট। হ্যাঁ, ম্যাক্সিলারি মোলারের ক্ষেত্রে তাহলে আমার তিনটা হয়, কমনলি তিনটা, এখন চারটা থাকতে পারে না, কিছু রুটে দেখবেন যে রুট তিনটা হয় না, চারটা হয়। চারটা হলে মানে কি, ওখানে আমার অ্যাপিথেলিয়াল ডায়াফ্রামের কোনো কারণে ওখানে চারটা কি ব্রাঞ্চ ফর্মেশন হচ্ছে, আলটিমেটলি চারটা রুট হয়ে গেছে। অনেক সময় দেখবেন আমরা এক্সট্রা রুট পাই, এক্সটেনশন করলে দেখা যায় যে তিনটার জায়গায় চারটা আছে। কোন কোন টিথের যেমন থার্ড মোলার, আপার থার্ড মোলারের ক্ষেত্রে আমরা পাঁচটাও পাইছি, এরকমও পাইছি। তাহলে এগুলো হলো অ্যাপিথেলিয়াল ডায়াফ্রামের যখন ব্রাঞ্চ গুলো হয়, এই যে টাং লাইক প্রজেকশন বলছি বা এক্সটেনশন বলি, এগুলোর উপর ডিপেন্ড করে আমার কি করে, রুট গুলো হয়, মাল্টি রুটেড হয় কিনা। এখানে যদি আমার একটা থেকে যায় তাহলে এটা সিঙ্গেল রুট, মানে অ্যান্টেরিয়র টিপ গুলো হবে। যখন এটা দুইটা হবে ব্রাঞ্চ, দ্যাট মিন্স এটা ম্যান্ডিবুলার মোলার। আর ম্যাক্সিলারি মোলারের ক্ষেত্রে কমনলি তিনটা হয়, এই জন্য তিনটা রুট পাই। ক্লিয়ার, বুঝতে পারছেন? শেষ, আমার রুট ফর্মেশন শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার রুট ফরমেশনের পরে এপিথেলিয়াল ডায়াফ্রামটা ফেট কি? অ্যাপিথেলিয়াল ডায়াফ্রাম তো এখানে ফেড নাই, অ্যাপিথেলিয়াল ডায়াফ্রাম হলো কার এক্সটেনশন, হার্টের কি উচ্ছিষ্ট? অ্যাপিথেলিয়াল ডায়াফ্রাম, হার্ট উইথ রুট শিট না, তাহলে এই যে হার্ট উইথ রুট শিটটার রেমনেন্ট কে বলা হয় হলো অ্যাপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাস। আমি আসতেছি, এমনি রুট সম্পর্কে তো শেষ। এবার আমি জি স্যার। এখানে কিছু কথা থেকে যাই, যেটা আমাকে জানতে হবে। এখানে তিনটা কথা থাকে, একটা হলো অ্যাপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাস কি, অ্যাপিথেলিয়াল পার কি, এবং অ্যাক্সেসরি বা ল্যাটারাল ক্যানাল কিভাবে আসে। একটা কোশ্চেন আসে না?
এই স্পেসটাতে জায়গা আছে, এটাতে দেখেন। আচ্ছা, ক্রাউনের শেপ আসতেছে না, কি করবো? তো মনে করে নেন এটা আপনাদের কোন স্টুডেন্ট, ধরেন মাইশার মুখের দাঁতের শেপ, ওর টিপগুলো একটু এরকম, বা ক্রাউডিং আছে কার, ওর মুখেরটা চিন্তা করেন। তাহলে দেখেন আমার এটা হলো ক্রাউন, দেন আমার কি ফর্ম হচ্ছে, রুট ফর্মেশন হচ্ছে। এই যে রুটের রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হয়, তাহলে রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হওয়ার পরে নিয়ম অনুসারে এর পাশে যে আমার কি আছে, হার্টের রুট শিট আছে না, জি স্যার। এই যে হার্টের রুট শিটের এখানে একটা লেয়ার থাকে, তাহলে নর্মাল নিয়ম অনুসারে আমার রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হওয়ার পর পর আমার কি হবে, হার্টের রুট শিটটা ব্রেকডাউন হয়ে যাওয়ার কথা না। জি স্যার। হ্যাঁ, এখন কোনো কারণে যদি ব্রেকডাউন না হয়ে লং টাইম রেডিকুলার ডেন্টিনের উপর পারসিস্টলি থেকে যায়, অ্যাটাচ থেকে যায়, তাহলে এই যে হার্টের রুট শিটের মধ্যে দুইটা লেয়ার আমরা কি কি জানি, ইনার এনামেল এপিথেলিয়াম, আউটার নাম ইনার এনামেল এপিথেলিয়ামে আমার কি কি সেল আছে, টল কলামনার সেল আছে, টল কলামনার সেল আছে, যেটা অ্যামিলোব্লাস্টে কনভার্ট হয়। এখন লং টাইম এটা নরমালি কি ফর্মেশন হওয়া মাত্র, রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হওয়া মাত্র ব্রেকডাউন হয়ে যায় এবং ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, রিডাকশন হয়ে যায়। কিন্তু কোনো কারণে এটা যদি রেডিকুলার ডেন্টিনের এখানে অনেকক্ষণ পারসিস্টলি থেকে যায়, কোনো কারণে এটা ব্রেকডাউন হয় নাই, বুঝতে পারছি কেন ব্রেকডাউন হবে। অ্যাকচুয়ালি আমার এখানে যে পলিফারেশন হচ্ছে, ডেন্টাল ফলিকুলার সেলগুলোর পলিফারেশন হচ্ছে না, পলিফারেশন হওয়ার কারণে সে একটা প্রেসার দেয়, প্রেসারের কারণে আমার কি, আমি জানি যে কোনো জায়গায় রিজর্পশন হওয়ার জন্য আমার প্রেসার লাগবে, প্রেসার লাগলে ক্লাস সেলগুলো কি হয়, অ্যাক্টিভ হয়। তাহলে কোনো কারণে আমার যদি ফলিকুলার সেলগুলো পলিফারেশন ঠিকমতো হচ্ছে না, আবার দেরিতে হচ্ছে, দেরিতে হইতেও পারে না অনেক সময়, ধরেন ম্যালনিউট্রিশন, বাচ্চার গ্রোথ খুব কম বা সে ঠিকমতো খায় না, বা ধরেন একটা পোর চাইল্ড, সে ঠিকমতো নিউট্রিশন সাপ্লাই পাচ্ছে না, তাহলে তার তো গ্রোথ ভালো হবে না, তাহলে তার পলিফারেশনটা কম, যার কারণে এই ফলিকুলার সেলগুলো যখন পলিফারেশন কম হবে তাহলে তার প্রেসার কম যাবে, তাহলে আমার এই হার্টুইজুসিটটা লং টাইম থেকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। থেকে গেলে কি সমস্যা, থেকে গেলে ওখানে যে টল কলামনার সেলটা আছে, ইনার এনামেল এপিথেলিয়ামটা, ওটাকে ডেন্টিন স্টিমুলেশন দিবে, স্টিমুলেশন দিলে সে অ্যামিলোব্লাস্টে কনভার্ট হবে এবং সে এনামেল ফর্মেশন করে ফেলবে একটা লেয়ারে, বুঝতে পারছেন, সে কি করে ফেলবে, এনামেল ফর্মেশন করবে। সাপোজ ধরেন সম্পূর্ণ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, বাট এই রেডিকুলার ডেন্টিনের এই এক জায়গায় এনামেল ফর্মেশন হয়ে গেছে, যেহেতু সে লং টাইম, বাকিটা সিমেন্টাম ফর্মেশন হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে এনামেল ফর্মেশন হলো, এটাকে আমরা বলতেছি কি, এনামেল পার্ল। এটা কি বলতেছি, এনামেল পার্ল। এনামেলে পড়ছেন না, রুটের ক্ষেত্রে সিমেন্টাম থাকার কথা, কিন্তু কোন কারণে ওই জায়গায় যে জায়গায় এনামেল পার্ল হচ্ছে ওখানে কি স্যার সিমেন্টাম আর পিডিএল হবে না স্যার? সিমেন্টামটা সারাউন্ডিং এ হবে, ওই জায়গায় যেহেতু এনামেল ফর্মেশনে গেছে, ওই জায়গায় এনামেল থাকে, দেখা যাবে যে চারপাশে সিমেন্টাম বাট মাঝখানে এনামেল, এটাই এনামেল পার্ল, বুঝতে পারছেন। এবং এটা কমনলি কোথায় থাকে, কমনলি থাকে হলো বাইফার্কেশন এরিয়া, মানে রুট ট্রাঙ্কের এই জায়গায়, বুঝতে পারছেন, ওই জায়গায় খুব কমনলি থাকে এনামেল। আপনার এনামেল পার্লের পড়ানো শর্ট নোট মাইসা তো পড়ানো কথা পড়ছেন কিনা, বুঝছেন কিনা, তাহলে কেন থাকবে, কোনো কারণে যদি আমার হার্টুই রুটশিটটা পারসিস্টলি থেকে যায় রেডিকুলার ডেন্টিনের এখানে, তাহলে তখন টল কলামনার সেলটা অ্যামিলোব্লাস্ট কনভার্টে একটা ছোট স্মল পোর্শন অ্যামিলোব্লাস্ট থেকে যাবে, যেটা এনামেল ফর্মেশন করবে, খুবই একটা স্মল পোর্শন। তাহলে রুট সারফেস থাকার কথা আমার সিমেন্টাম, কিন্তু ফর্মেশন হচ্ছে একটা স্মল পোর্শন অফ এনামেল, এটাকে এনামেল পার্ল বলে। ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার হয়েছে? আসতে হচ্ছে মনে হয়, বুঝেন নাই মনে হয়, কারো কোনো কোশ্চেন থাকলে করেন। ঠিক আছে, ক্লিয়ার হলে এবার আমরা নেক্সট পয়েন্টে আসি। এই হার্টুই রুটশিটটা ধরেন
আপনার রুটের এখানে নাই, এই যে রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হলো, তার উপরে সিমেন্টাম ফর্মেশন হলো, কিন্তু এই যে ডিসঅ্যাপিয়ার হওয়ার কথা, ডিসঅ্যাপিয়ার না হয়ে কিছু পোরশন যদি পেরিডন্টাল লিগামেন্ট স্পেসে, অথবা আমার এখানে কি হবে, এই পাশ থেকেও রুট ফর্মেশন হবে, রুট ফর্মেশন হয়ে এই জায়গায় এসে এটা কি ফর্মেশন হবে, অ্যাপিক্যাল ফোরামেন ফর্মেশন হবে না? জি স্যার। তাহলে সবার লাস্টে অ্যাপিক্যাল ফোরামেন ফর্মেশন হচ্ছে। তাহলে এই অ্যাপিক্যাল ফোরামেনের এখানে যদি কোনো কারণে আমার এই হার্টউইচ রুট শিটের রেমনেন্ট থেকে যাবে, কারণ সবার লাস্টে অ্যাপিক্যাল ফোরামেন ফর্মেশন হচ্ছে, তাহলে ওই জায়গায় হার্টউইচ রুট শিটের সবার লাস্টে ডিসঅ্যাপিয়ার হবে। কিন্তু কোনো কারণে যদি ডিসঅ্যাপিয়ার হইতে না পারে, এখানে একটা থেকে গেল, তারপরে পেরিডন্টাল লিগামেন্ট স্পেসে থেকে যাওয়ার চান্স থাকে। আর মাল্টিপল রুটের ক্ষেত্রে যেহেতু এই যে দুইটা রুটের মাঝখানে যে ফিউশন হয়, ওই জায়গায় কিছু রেমনেন্ট থেকে যেতে পারে। হার্টউইচ শিটের এই রেমনেন্ট গুলোকে বলা হয় অ্যাপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাস, অ্যাপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাস। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? ইয়েস স্যার। নরমালি হার্টউইচ রুট শিট রুট ফর্মেশন হওয়ার পরে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কিন্তু কোনো জায়গায় থেকে যাওয়ার চান্স আছে, যেমন অ্যাপিক্যাল ফোরামেন। এটা তো নরমাল কথা, কারণ অ্যাপিক্যাল ফোরামেন সবার লাস্টে কি হবে, ক্লোজ হবে, এবং অ্যাপিক্যাল ওই ফোরামেনের জায়গায় আপনি চিন্তা করেন ওখানে তো কি হয় না, রুট ফর্মেশনও হয় না, মানে সিমেন্টামও ফর্মেশন হয় না, ডেন্টিনো ফর্মেশন হয় না, এটা ওপেনিং না। তাহলে ওই ওপেনিং এর জায়গায় হার্টউইচ রুট শিটটা কি ডিসঅ্যাপিয়ার হবে? যদি আমার না। রুট ফর্মেশনই না হয়, ডিসঅ্যাপিয়ার তো হবে না, ওই অ্যাপিক্যাল ফোরামেনের ওখানে কিছু থেকে যায়। দেন সিমেন্টাম ফর্মেশনের সময় কিছু কিছু জায়গায় পেরিডন্টাল স্পেসে কিছু রেমনেন্ট থেকে যায়। আর যখন মাল্টিপল রুট হয়, তো দুইটা রুট তো একটা রুট ফর্মেশন হলো, ফর্মেশন হয়ে একটার সাথে ফিউশন হয়ে যায়। এই ফিউশন হওয়ার সময় ওইখানে কিছু রেমনেন্ট থেকে যেতে পারে, বা ফিউশনটা ভালো করে হয় নাই, বুঝতে পারছেন, বা লেট বা ডিলেট হয়েছে, নিউট্রিশন সাপ্লাই কম ছিল, ডিরেক্টলি ক্লোজ হয়েছে, তাহলে ওখানে কিছু আমার রেমনেন্ট থেকে যেতে পারে। এই রেমনেন্ট অফ হার্টউইচ রুট শিটকে আমরা কি বলতেছি, অ্যাপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাস। এটার ইম্পর্টেন্স কি, হার্টউইচ রুট শিটের ইম্পর্টেন্স কি, মানে এই যে রেমনেন্টের মধ্যে টল কলামনার সেল আছে, আমরা আবার বলতেছি টল কলামনার সেল। এই টল কলামনার সেলকে যখনই স্টিমুলেশন দিবেন, যেভাবে স্টিমুলেশন দিবেন, সে কি হবে, মাইটোটিক অ্যাক্টিভিটির মাধ্যমে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। বুঝতে পারছেন, যখন স্টিমুলেশন হবে তখন মাইটোটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, সেল ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। তাহলে এই জায়গায় তো আমার এনামেল ফর্মেশন হওয়ার কথা না, তাহলে অ্যাবনরমাল একটা সেল ডিভিশন হচ্ছে। বুঝতে পারছেন? তো এই অ্যাবনরমাল যে কোনো সেল ডিভিশনটাকে আমরা কি বলতেছি, সিস্ট বা টিউমার। তাহলে এই জন্যই বলা হয় অ্যাপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসের ইম্পর্টেন্স বলা হচ্ছে, যে কোনো ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে, মানে যে কোনো একটা ক্রনিক ইনফেকশন, অনেকদিন ধরে ইনফেকশনটা রয়ে গেছে, ওই ইনফেকশনটা স্টিমুলেশন দিচ্ছে, তাকে তো স্টিমুলেশন পাইতে হবে, স্টিমুলেশন না পাইলে তো সে চুপচাপ আছে। যখন সে স্টিমুলেশন পাবে তখন কি হবে, একদম লাইক আপনারা ক্লাসে চুপচাপ থাকেন, খুবই ভালো ভদ্র, কিন্তু আমরা যখন ক্লাসে থাকি না, তখন তো বাইরে থেকে যে চিল্লা আওয়াজ শোনা যায়, তখন আপনারা কি ভদ্র থাকেন? এটা হলো স্টিমুলেশন। তার নাই স্টিমুলেশন পাইছেন, চিল্লাচিল্লি শুরু করছেন, সেম এই স্টিমুলেশনটা সেম। হার্টউইচ রুট শিটের রেমনেন্ট গুলো চুপচাপ থাকে, যখনই একটা ইনফ্লামেশন থেকে যায় লং টাইম ক্রনিক, তখন সে স্টিমুলেশন দেয়, তখন সেটা মাইটোটিক অ্যাক্টিভিটি দিয়ে মাধ্যমে অ্যাবনরমাল সেল ডিভিশন শুরু হয়, তখনই আমার কি হয়ে যায়, সিস্ট বা টিউমারে কনভার্ট হয়। ক্লিয়ার এটা? ইয়েস স্যার। কারো কোনো Yes, কোশ্চেন sir. আছে মাইশা? নো স্যার। ঠিক আছে, কি আমি যে বলতেছি রে, কি লেকচার এন্ড আমি পর খাতা চেক করব। এবার আসেন, আমরা অ্যাক্সেসরি ক্যানেল গুলো কেন ফরমেশন হচ্ছে, এই কথাটা একটু বলি, শেষ করে দিচ্ছি, আমার রুট ফরমেশন শেষ। দেখেন, এটা হলো ডেন্টিন, এটা হলো সিমেন্টাম ফরমেশন হচ্ছে, ঠিক আছে। নরমালি আমার কি হয়, একদম নরমাল মেথডে হলো রুট ডেন্টিন ফরমেশন হবে, রুট ডেন্টিন ফরমেশন হবে, রুট ডেন্টিন ফরমেশন হবে, হার্টউইচ রুট শিট ডিসঅ্যাপিয়ার বা ব্রেকডাউন হয়ে যাবে, বুঝতে পারছেন। কিন্তু কোনো কারণে যদি আপনার রুট ডেন্টিন ফরমেশন হওয়ার আগে ওই স্পেসে ওই জায়গায় হার্টউইচ রুট শিট ব্রেকডাউন হয়, সাপোজ ধরেন আমার এখানে হার্টউইচ রুট শিট আছে,
হঠাৎ করে মাঝখানে ব্রেকডাউন হয়েছে আবার নিচে আছে, বুঝতে পারছেন? কোনো কারণে এখানে যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে কি হবে, যেখানে ব্রেকডাউন ওই জায়গায় তার রুট এন্ড ইনফরমেশন হবে না। কারণ কেন হবে না বলেন তো, বলতে পারবেন কেউ? স্যার টল কলাম স্টিমুলেশন পাবে না। আরে স্টিমুলেশন হ্যাঁ, স্টিমুলেশন হবে না, কারণ আমার টল কলামনার সেলের স্টিমুলেশন পেতে হবে, কারণ আমার ভিতরে তো এখানে ডেন্টাল প্যাপিলা মানে পাল্প ফর্মের জন্য পাল্পের ভিতর তো অবশ্যই ডেন্টাল প্যাপিলার মেসেনকাইমাল সেলগুলো থাকে, এই সেলগুলোকে স্টিমুলেশন দিতে হবে। তাহলে আপনার রেডিকুলার ডেন্টাল ফর্মেশন হওয়ার আগে কোনো কারণে কোনো জায়গায় যদি যে আমার যে হাঁটুর রশ্মিটা আছে এটা ব্রেকডাউন হয়, তাহলে ওই জায়গায় কি থাকতেছে দেখেন, এখানেও আমার এখানে আমার কি আছে, ফলিকল আছে না, ফলিকল গুলো কি মেসেনকাইমাল সেল, ভিতরে আছে ডেন্টাল প্যাপিলা, এটাও মেসেনকাইমাল সেল। তাহলে এই দুইটা মেসেনকাইমাল সেলের মধ্যে একটা কানেকশন থেকে যায়, দুইটা মেসেনকাইমাল সেলের মধ্যে কি কানেকশন থেকে যায়। তা মেসেনকাইমাল সেল মানে কি, এখানে কি থাকবে, নার্ভ থাকবে, ব্লাড ভেসেল থাকবে। তার মানে যে কোনো জায়গায় যদি আমার হার্টের ফ্লুইডটা এক্সটেন্ড করতে না পারে বা কোনো জায়গায় যদি ব্রেকডাউন হয়ে যায় রুট ফর্মেশনের আগে, তাহলে ওই জায়গায় কি থাকবে, আমার মেসেনকাইমাল সেলগুলো থেকে যাবে। দ্যাট মিন্স ব্লাড ভেসেল থাকবে, নার্ভ থাকবে, যে কোনো একটা কমিউনিকেশন থাকবে কার সাথে, ডেন্টাল প্যাপিলা মানে ফিউচার পাল্পের সাথে, আর যে পেরিডন্টাল লিগামেন্ট তার একটা কানেকশন থেকে যায়, বুঝতে পারছেন? তাহলে এই কানেকশনটাকে আমরা বলতেছি ল্যাটারাল অর অ্যাক্সেসরি ক্যানাল, ল্যাটারাল অর অ্যাক্সেসরি ক্যানাল, বুঝতে পারছেন? স্যার একবার বলেন। আই বুঝতে পারছেন কিনা? নো স্যার, আরেকবার বলেন। কারেন্ট চলে গেছে মনে হয়। ইনসান রেকর্ডিং করতেছো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। হ্যাঁ ভাই করো, আমার আজকে নেট খুবই খারাপ, আমি কিছুই বুঝতেছি না, 1 লাইন বুঝতে 3 লাইন বুঝতেছি না। নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। আসছেন আপনারা? আচ্ছা বুঝছেন, যেটুকু বলছি এটুকু বুঝছেন কিনা? স্যার অ্যাক্সেসরি ক্যানালটা আরেকবার বলেন। আচ্ছা বলতেছি, আর কেউ আসবে? স্যার আসবে। আজকে কি মাইশা ডেভেলপমেন্ট করবেন? স্যার আপনি যদি পড়াতে চান স্যার। স্যার টাইম নাই তো স্যার, 1টা বেজে গেছে। হ্যাঁ আমিও পড়াতে চাচ্ছি না তো, আমি তো কোনো কিছুই পড়াতে চাই না। কারো কি রোজা রেখে চিল্লাই দিচ্ছে বলেন? জি স্যার। এটা নেক্সট ক্লাসে যাবে। স্যার নেক্সট ক্লাসে আজকে না স্যার, 1টা বেজে গেছে স্যার। আল্লাহ আরেকদিন স্যার অ্যাক্সেসরি ক্যানালটা আরেকবার বলতে। বলবো তো, এখনো জয়েন হচ্ছে দেখে দেখতেছি। আচ্ছা ফেজ ডেভেলপমেন্ট হচ্ছে। আপনাদের ওই পেজ ডেভেলপমেন্ট আরেকদিন পড়ায় দিব, এটা 40-50 মিনিট লাগবে। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। স্যার আমাদের স্যার নার্ভের উপরও কাজ নিতে হবে স্যার। কিসের উপর? নার্ভ নার্ভ। নার্ভ ওটা কলেজ করলে, নার্ভ এখানে নিয়ে বুঝবা না, নার্ভ ওটা ড্র করে করে রাখতে হবে, এখানে ড্র করাটা খুবই কষ্ট। স্যার আমাদের সবার একটা পোস্টার নিয়ে ক্লাস হওয়ার কথা ছিল, ওটা কি স্যার আচ্ছা মানে পসিবল হয়?
আপনাদেরকে ওটা কলেজ কলেজ হ্যাঁ। খুলতেছে না এখনো, কিসের পোস্টার? এটা হলো আমরা ডেন্টাল অ্যানাটমি একটা পোস্টার প্রেজেন্টেশন ক্লাস নিই, যেখানে আপনাদেরকে আমরা ডেন্টাল অ্যানাটমি ডিপার্টমেন্ট বিদায়ও দিব, মানে সেকেন্ড ফার্স্ট ফেজ থেকে বিদায় দিব। তা প্রত্যেক ব্যাচকে করছি, আপনাদেরও করব আর আদৌ হবে এটা স্যার, যে অবস্থা? যদি করোনা দুনিয়া যায়, থেকে আর না হলে বিদায় হয়ে যাবে। অনলাইনে আপনাদেরকে বিদায় দিয়ে দিব। আপনাদের ডিপার্টমেন্টের হেড চেঞ্জ হয়েছে, আপনারা কি জানেন? না স্যার। ইয়েস স্যার। না স্যার। এই তো যারা জানেন এটা ভালো। স্যার কি হয়েছে? কি হয়েছে? এ মনিটর নাকি নাকি জানে না। ইয়েস স্যার কি বলছে যেন? সাবিনা। স্যার শাইকুল বলেন তো স্যার ডিপার্টমেন্টের হয়েছে। হেড কে? শাইকুল হ্যাঁ, স্যার। শাইকুল জব্বার স্যার হেড। কামরুল স্যার ডেন্টাল অ্যানাটমি ডিপার্টমেন্টে নাই, আর ক্লাসও নিবে না। আপনাদের হয়তো বা ইন্টারনালও হবে না। তো প্রফও থাকবে না? না, তো স্যার আমাদের তো দুইটা বোর্ড হবে না, ওখানে কে থাকবে? তো একটা তো আমি থাকবো, হবে না? হবে স্যার, হবে স্যার। হ্যাঁ স্যার হবে। তাহলে তো শিওর পাস। আরে একটাতে আমরা আলী হোসেন স্যারকে আনবো, না হলে ইচ্ছা মতো আর কি দেখি না কাকে ও স্যার উর্দু স্যার মানে চোরে ভয় পাওয়ার কিছু নাই। স্যার আলী হোসেন স্যার না, তো না। চিনিও না, ভালো করে ওনার সাথে কখনো Highest কোনো principal, ক্লাসও sir. দেখি নাই স্যার। স্যার, ওনার তো উনি কোনো তো ক্লাস করে করেন, উনি তো আলী উনি হোসেন তো স্যার স্যার আপনারা অনেক যখন আলী হোসেন স্যার যখন ওই যে ওরাল প্যাথোতে যাবেন তখন এই যে- পাবেন, ওরাল স্যার সার্জারি উনি স্যার প্রিপেয়ার দিবে স্যার। স্যার উনি স্যার যে পোস্টারের মধ্যে স্যার আরে না। সূক্ষ্ম বিষয় স্যার স্কেল দিয়ে মেপে দেখতেছিল স্যার। না তার না, মানে তো স্যার উনি ওরাল ম্যাক্সিফিশিয়াল সার্জন, তো উনি টিএম জয়েন্ট, তারপরে যে ম্যাক্সিলা ম্যান্ডিবল, এগুলো নিয়ে, তারপর নার্ভ, এগুলো নিয়ে খুব মজা পাবে। আর যারা পরীক্ষা নিতে আসে সবাই তো ওরাল ম্যাক্সিফিশিয়াল সার্জন, মিলবে। ফেল করে না তোমাদের? স্যার শেষ স্যার, আমরা শেষ। না না না, আরে ফেল আমরা থাকবো না, ফেল না, তোমাদেরকে পাস করাবে এমন একজনকে বসাবো। যদি আলী হোসেন স্যার ভাই, আলী হোসেন স্যার আমরা একটা প্ল্যান রাখছি অনেকজনকে, যেমন আলী হোসেন স্যার আসছে, আফরোজা ম্যাডাম আছে, আর শালম স্যার, যেহেতু এখানে তোমাদের ফ্রেন্ড তাওসিফ শালম স্যারের ছেলে, তো সো শালম স্যারকে এই জন্য আপাতত এই বছর হয়তো ওনাকে আনা হবে না, যেহেতু এটা নিয়ম, এক্সটার্নাল ছেলে মেয়ে থাকলে রিলেটেড থাকলে উনি ইন্টারনাল হইতে পারে না। জি স্যার, জি স্যার। এখন ধরে রাখেন আফরোজা ম্যাডাম হতে পারে, অথবা তাসিরের পরীক্ষার সময় চলে যাবে আর কি স্যার। পরীক্ষার সময় থাকবে স্যার। আরে যেই থাকুক, শোনেন আমরা আছি তো, যেই আসুক, যদি বেঁচে থাকে আমরা থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আসলে বড় কথা হলো আপনারা পারলে কে ফেল করাবে, কেউ ফেল করানোর সাধ্য নেই। এখন আপনারা যদি পড়ালেখা ছেড়ে দেন তাহলে তো হবে। আপনাদের যে রাফি আছে না, রাফি আপনাদের ব্যাচের না? রাফি তো আপনাদের আছে? জি স্যার আছে। আর ক্লাস আছে কিনা এখন? আছে আছে স্যার, অনলাইন আছে, এখানে আছে স্যার। ওই ওর কোনো সাউন্ড নাই কেন? অনলাইনে থেকে ঘুমাই গেছে নাকি গান করতে গেছে? চলে গেছে। আপনারা কি মনে করেন আপনাদের সম্পর্কে আমাদের আইডিয়া নাই? 1.5 বছর আপনাদের সাথে ছিলাম, এই কেমন একটা তো আইডিয়া হয়েছে। স্যার আসছে স্যার। ও হ্যালো আছে স্যার। আমার মিউট করে মাঝখানে একটা মনে হয় গান টান গেছেন না? যাক ভালো। শুনেন, গান টান করতেছেন ভালো কথা, এগুলো ভালো এক্সট্রা কারিকুলাম, বাট পড়ালেখাটা একটু চালান। আমার কিন্তু সবচেয়ে টেনশন হলো ছেলেগুলোতেই বেশি যাবে। আমাদের মনিটরকে নিয়ে সবচেয়ে বেশি ভয়। ওই মানে পড়ালেখা করে, পরীক্ষার হলে যে মুখ খুলে না, মুখ না খুললে তার কেউ মুখ খুলে দিবে না। একটু পড়েন, ঠিক আছে? আমরা বলি আমার একটা লিমিটেশন থাকবে। আপনি যদি ধরেন কাছাকাছি গেছেন, 55 পাইছেন, 56 পাইছেন,
4-5 মার্ক কম পাইছেন, একটা বোর্ড খারাপ হয়েছে, ওটা আমরা টেনে দিতে পারবো। কিন্তু কেউ যদি 45 পায়, তাকে আর 15 মার্ক তো গ্রেস দেওয়া যায় না, যায়? মাথায় স্যার। থাকবেন। তখন পরীক্ষার হলে ওই যে বলবেন সিনিয়রদের মতো, স্যাররা আমাদের কোনো হেল্প করে নাই, স্যাররা আমাদেরকে ফেল করাই দিতে, তারা কোনো করে নাই, সে করে নাই, এরকম বলবেন। বুঝতে পারছেন? একটা লিমিটেশন থাকে। যে সামান্য ভুল করছে তাকে টানা যায়, কিন্তু যে মেজর ভুল, যাকে একজন এক্সটার্নাল 5 দিয়ে দিবে, 10 দিয়ে দিবে, 25-এ 5 দিবে বা 10 দিবে, ওকে তো টানা যায় না। কিন্তু এক্সটার্নাল যদি কাউকে 12 দেয়, 15 দেয় নাই, 12 দিছে, তাকে আমরা 10-এ 15 করতে পারবো। বাট আমাদের একটা গে আছে তো, তো যাকে 5 দিচ্ছে তাকে তো আমি রিকোয়েস্ট করে 15 বানাইতে পারবো না, পারবো? এটা না, বুঝতে স্যার। হবে যে ভালো স্টুডেন্ট বা যে ভালো নার্ভাসের কারণে সে কিছু ভুলে গেছে বা অল্প পারছে, কিন্তু এই না যে একদম সে 0 পাবে, 2, 3, 5 এরকম মার্ক পাবে 25-এ, এগুলোকে কখনো পাস করানো যায় না। সো এখন রমজান মাস, মাঝখানে সবে কদর আসতেছে, চান্স আপনাদের জন্য, ভালো করে দোয়া করবেন নিজেদের জন্য, ঠিক আছে? পড়ালেখা করতেছেন, আরেকটা হলো আল্লাহ সাহায্য, দুইটার কম্বিনেশন না হলে, লাখ পেপার না করলে পাস করেন না। এটা মেডিকেল সায়েন্স। দেখা যাবে যে খুব ভালো স্টুডেন্ট, আল্লাহ না করুক, মাইশা যদি যায় পরীক্ষা হলে কিছু বলতে না পারে, আমি মাইশাকে কিছু করতে পারবো না। বুঝতে পারছেন? মানে এটা যে এক্সাম্পল, আমি মাইশা ইনশাআল্লাহ এরকম কিছু হবে না আশা করতেছি, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মানে যেই হোক, সেই ইনসানও যদি ওইখানে না পারে, কিছু করার থাকবে না, আপনাদেরকে লিমিটেড। তাহলে এই জন্য বলতেছি, পরিশ্রম করতেছেন, আরেকটা কি লাগবে? দোয়া লাগবে। লাখ লাগবে। হ্যাঁ, লাখের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, লাখ ফেভার করতে হবে। তো বুঝতে পারছেন? এখন জি, আপনি স্যার। বলতে পারেন লাখ কিন্তু ফিক্স নাকি, ভাগ্য কি লিখে রাখছে না? হ্যাঁ স্যার। জি, স্যার। তাহলে আর দোয়া করে লাভ কি? কোশ্চেন স্যার, আছে ভাগ্য কিনা? পরিবর্তন হয় স্যার। দোয়া করলে স্যার ভাগ্য পরিবর্তন হয়। হ্যাঁ, যে জাতি পরিশ্রম করে না বা চেষ্টা করে না, তার ভাগ্য পরিবর্তন হয় না। কারণ আল্লাহ যখন ভাগ্য লেখছে বা রিজিক লেখছে বা যার ভাগ্য লেখছে, ওখানে কিন্তু কিছু কোটেশন থাকে, তার ভাগ্য এতটুক, বাট সে এই কাজ করলে তার ভাগ্য এভাবে এটা হবে, সে এই কাজ করলে তার হায়াত বাড়বে, সে এই ভালো কাজ করলে তার হায়াত বাড়বে। বুঝতে পারছেন? এই জন্য একজন মানুষের হায়াত কতটুক, রিজিক কতটুক, কি হবে, এটা ফেরেশতারাও জানে না, কারণ চেঞ্জ হয়, তার কর্মফল বা কাজের মাধ্যমে এটা চেঞ্জ হয়। এই জন্য কোরআন শরীফে আছে কি, যে জাতি চেষ্টা করে না তার ভাগ্য সে জাতি পরিবর্তন হয় না। তার মানে হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন আমি মাস্ক পরবো না, হাত ধুবো না, আমার করোনা হবে না, আমি আল্লাহকে ডাকবো, হবে? না স্যার। আল্লাহ তো বলছে চেষ্টা করতে হবে, তারপরে না আপনাকে সাহায্য করবে। আচ্ছা আসেন, পড়ার মধ্যে আসেন। তাহলে আমি কি বললাম, আমার ফার্স্ট কথাটা সেটা হলো, আমার ডেন্টিন ফর্মেশন হবে, কিন্তু ডেন্টিন ফর্মেশন ততটুকু হবে যতটুকু আমার কি আছে, হাঁটুর রুটশিট আছে, ঠিক কি না? জি, স্যার। তাহলে ডেন্টিন ফর্মেশন হতে থাকবে, হার্টের রুটশিট যতটুকু থাকবে। কারণ কোনো কারণে আমার যদি ধরেন কোনো কারণে হার্টের রুটশিট ডেন্টিন, রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হওয়ার আগে এক জায়গায় কি গ্যাপ রয়ে গেছে বা ব্রেকডাউন হয়ে গেছে, তাহলে ওই জায়গায় আমার ডেন্টিন আর ফর্মেশন হবে না। কারণ কি না? কারণ হলো টল কলামনার সেল আমাকে যদি প্যাপিলারি সেলগুলোকে, মানে আমার এখানে তো পাল্প আছে, মানে ডেন্টাল প্যাপিলার সেলগুলোই তো পাল্প ফর্ম করে, হ্যাঁ, তাহলে এই সেলগুলোকে স্টিমুলেশন করতে পারবে না, তাহলে এখানে ওডোন্টোব্লাস্ট সেল ফর্মেশন হবে না, এই জন্য এই জায়গায় গ্যাপ থেকে যায়। বুঝতে পারছেন? এখন এই ভিতরে তো পাল্প মানে কি, ডেন্টাল প্যাপিলার সেল, আর বাইরে কি ডেন্টাল ফলিকল, সেটাও মেসেনকাইমাল সেল, একটোমেসেনকাইমাল সেল, ভিতরেও একটোমেসেনকাইমাল সেল। তাহলে দুটো একটোমেসেনকাইমাল সেল কানেকশন থাকে, মানে পাল্পের সাথে পেরিডন্টাল স্পেসের বা পেরিডনশিয়ামের একটা কানেকশন থাকে। তাহলে এই যে পাল্পের সাথে পেরিডনশিয়ামের যে কানেকশনের মাঝখানে কি থাকবে, মেসেনকাইমাল সেল, যেহেতু দুইটা মেসেনকাইমকে কানেকশন করতেছে। আপনি যদি দুইটা নদীকে, যেমন সুরেশ খালটাল হয়েছে না, দুইটা সাগরকে কানেক্ট করছে, মাঝখানে কিসের কানেক্ট, খাল খনন করে পানি, সেম। তাহলে আমার পাল্প এবং পেরিডনশিয়ামের মধ্যে যে কানেকশনটা থাকে, যে জায়গায় হার্টটা ব্রেকডাউন হয়ে গেছে কোনো কারণে, ওই জায়গায়, তাহলে মাঝখানে কি থাকবে, মেসেনকাইমাল সেল। মেসেনকাইমে কি থাকবে, যে কোনো মেসেনকাইমাল সেলের ভিতর নার্ভ থাকবে, আটারি থাকবে। বুঝতে পারছেন? তাহলে একটা কমিউনিকেশন থেকে যায় দুইটা কি মেসেনকাইমাল সেলের মধ্যে, যে জায়গায় হার্টের রুটশিট ফর্ম হতে পারে না। এই পোর্শনটাকে আমরা বলতেছি পরবর্তীতে, এই পোর্শনটাই বা এই কানেকশনটাই
অ্যাক্সেসরি ক্যানেল বা ল্যাটারাল ক্যানেলে কনভার্ট হয়। বুঝছেন কিনা? স্যার এক্সেসরি ক্যানেল ল্যাটারাল ক্যানেল ডিফারেন্স আছে না স্যার? এবার টার্মে আসছিল এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এটা আমি আনসারটা দিছিলাম। মাইশা ইয়েস স্যার দিছিলেন বলেন তো। গ্রুপে। গ্রুপে দিছি। স্যার আমি বলতেছি এখন আরেকজন খুঁজতেছে। স্যার খুঁজে বলি। 22 আসছে? নো স্যার। ও ও তো একটা জিজ্ঞেস করছিল কোশ্চেন ছিল। যাই হোক, ওকে কি ইনফর্ম করছেন নাকি জানে না নাকি ঘুমাচ্ছে? নো স্যার ইনফর্ম করা হয়েছে। আচ্ছা বল কেউ পারবেন না? কিরে এতগুলো স্টুডেন্ট আছে, আমি স্যার সলভ করাইলাম, এটা কি সলভ কি কাজ হইলো নাকি কি হলো বুঝতাম না। স্যার ল্যাটারাল ক্যানেল গুলো হচ্ছে কানেক্ট করে হচ্ছে পেরিডন্টাল লিগামেন্টের সাথে মেইনলি। অ্যাক্সেসরি ক্যানেল গুলো হচ্ছে বোথ কানেক্ট করে। দুইটাই তো কানেকশন, দুইটাই স্যার কানেকশন, ল্যাটারাল বেসিক ক্যানেল গুলো ডিফারেন্সটা হচ্ছে কি কি হরিজন্টালি থাকে একটা। বলেন? অ্যাপিক্যালি মাইতে পারে না, কেন মিডজে কই? স্যার ল্যাটারাল ক্যানেল হচ্ছে স্যার এক্সেসরি ক্যানেল, বাট ওরা থাকে হচ্ছে মেইনলি মিড রুট পোরশন গুলাতে, আর এপিক্যালি থাকে না। আর এক্সেসরি ক্যানেল গুলো হচ্ছে মানে এপিক্যালিও থাকতে পারে। অ্যাপিক্যালি থাকবে বা মিড রোটেশনে থাকে, কিন্তু থাকার মধ্যে একটা সিস্টেম আছে, একটা হরিজন্টালে থাকে একটা ভার্টিক্যালি থাকে। স্যার হরিজন্টালি কি থাকে? হরিজন্টালি থাকে ল্যাটারাল ক্যানেল, আর ভার্টিক্যালি স্যার এক্সেসরি ক্যানেল গুলো। এই ঠিক আছে নাকি ভুল বলছো? হ্যাঁ স্যার ল্যাটারাল গুলো পাশাপাশি থাকে, হরিজন্টালি থাকে, এন্ড এক্সেসরি গুলো হচ্ছে যেহেতু অ্যাপিক্যালি থাকে ওরা ভার্টিক্যালি থাকে। তাহলে আপনার ল্যাটারাল গুলো থাকবে হলো হরিজন্টাল। আগে জিনিস কিনা কি থাকবে? হরিজন্টাল। খেয়াল করেন, এই জন্য গ্রুপে আমি আর মাঝখানে আনসার দিই নাই, আমি তো ফুল আনসার দিই নাই, কারণ আমি তো দেখতেছি আপনাদের রেসপন্স তো দেখতেছি, এগুলো আপনার গ্রুপে দেখে দেখে জাস্ট ঘুমায় যাচ্ছেন, কোনো পড়ালেখা করেন না। এটা কি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল? হরিজন্টাল। কোনটা স্যার? হরিজন্টাল। আর এগুলো এটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল গুলোকে কি বলছি? এক্সেসরি ক্যানেল। এক্সেসরি ক্যানেল। হ্যাঁ, অ্যাক্সেসরি ক্যানেল হলো আপনার কি থাকে? ভার্টিক্যাল। দ্যাট মিন্স এটা পাল্পের পাশে আরেকটা এরকম কমিউনিকেশন থাকতে পারে, মানে এক্সেসরি মানে এক্সট্রা একটা ক্যানেল এরকমও থাকতে পারে। বুঝতে পারছি? অ্যাক্সেসরি মানে এক্সট্রা একটা এক্সট্রা ক্যানেল, মানে একটা কমিউনিকেশন থাকবে, এটা এরকম ভার্টিক্যাল থাকবে, এটাকে বলবো আমরা হলো অ্যাক্সেসরি। অ্যাক্সেসরিটা কমনলি কোথায় থাকে? অ্যাপিক্যাল ওয়ান থার্ডে বেশি থাকে, বুঝতে পারছেন? আর ল্যাটারাল ক্যানেল গুলো মিড রুট পোরশনে, যেটা অনেকটা কি থাকবে? হরিজন্টালি থাকবে, অলমোস্ট কি থাকবে? হরিজন্টাল, অথবা কোথাও কোথাও বলা হয় 45 ডিগ্রি থাকবে। বুঝতে পারছেন? তাহলে আপনাদের যদি ডিফারেন্স আসে বলবেন যে দুইটাই কমিউনিকেশন বিটুইন পাল্প এন্ড পেরিডন্টিয়াম। দুইটা কি কমিউনিকেশন বিটুইন পাল্প এন্ড, বুঝতেছেন কিনা? ল্যাটারাল ক্যানেল বলেন অথবা অ্যাক্সেসরি ক্যানেল গেল, যখন পাল্প পড়াইছে দেখবেন ওখানে বলবেন ল্যাটারাল আর অ্যাক্সেসরি ক্যানেল। কেন? কারণ দুইটাই হলো কমিউনিকেশন বিটুইন পাল্প এন্ড পেরিডন্টিয়াম, দুইটা পেরিডন্টিয়াম এবং পাল্পের একটা কমিউনিকেশন। কিন্তু এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? একটা মিড রোড পোরশনের দিকে থাকবে আর আরেকটা হরিজন্টালি থাকবে। মিড রোড পোরশনে থাকবে ল্যাটারাল ক্যানেল এবং এটা কি থাকবে? হরিজন্টালি। আর তার মানে মিড রুট পোরশনে কি আমার অ্যাকসেসরি থাকতে পারে না? থাকতে পারে, বাট কম। কমনলি থাকে হলো অ্যাপিক্যাল ওয়ান সাইডে অ্যাকসেসরিটা, এবং এগুলো কি থাকে? ভার্টিক্যালি বেশি থাকে। হরিজন্টালি থাকে হলো ল্যাটারাল ক্যানেল গুলো। তাহলে মেইন ডিফারেন্স হলো এই দুইটা। আপনাদের পরীক্ষা হলে বললে দুইটা বলবেন। আর দুইটা কেন হচ্ছে? দুইটার কারণই একই, যেটা বললাম, হাঁটু জুটশিটটা কোনো কারণে ওই জায়গায়
ফিউশন হতে পারে নাই, মানে ফেলিওর হয়েছে, ওই জায়গায় গ্যাপ হয়ে গেছে, মানে রেডিকুলার ডেন্টিন ফর্মেশন হওয়ার আগেই ওখানে ব্রেকডাউন হয়ে গেছে, যার কারণে এটা হয়েছে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, বলেন। টুথ ডেভেলপমেন্টের ল্যাটারাল ল্যামিনার ফাংশন কি? ল্যাটারাল ল্যামিনা, জি, ল্যাটারাল ল্যামিনা নাকি সাকসেশনাল ল্যামিনার কথা বলতেছেন? ল্যাটারাল ল্যামিনা। এটা কোথায় পেয়েছেন? বইয়ে। শুনেন, ডেন্টাল ল্যামিনার আমি একটু ফিগারটা এঁকে আপনাকে বুঝাই দিই। আমরা তো জানি এটা হলো কি প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড, মনে পড়ছে? এটার দুইটা ডিভিশন মনে পড়তেছে, একটা হলো আউটার, এটা হলো ভেস্টিবুলার, আর এটা হলো লিঙ্গুয়াল। এটাকে কি বলি? ডেন্টাল ল্যামিনা। এই ডেন্টাল ল্যামিনা থেকে ডাইরেক্টলি সোয়েলিং হয়ে, হ্যাঁ, ডেন্টাল ল্যামিনা থেকে ডাইরেক্টলি সোয়েলিং হয়ে আমার টুথ জাম ফর্ম করে। এগুলো হলো ডেসিডিয়াস, 10টা হবে, এক এক জতে 10টা করে, টোটাল 20টা হবে। বুঝতে পারছেন? এই যে প্রত্যেকটা টুথ জামের বা এই এনামেল অর্গানের থেকে ল্যাটারালি মানে লিঙ্গুয়াল এক্সটেনশন বলি, লিঙ্গুয়ালের দিকে। কারণ ভার্টিক্যালি আমার কি বলি, বাক্কালি কি আছে, ভেস্টিবুলার ল্যামিনা আছে না, আমার কি বাক্কালি যেতে পারবে? পারবে না। তাহলে জায়গা আছে শুধু লিঙ্গুয়ালি। তাহলে লিঙ্গুয়ালি মানে আপনি যদি দেখেন এই এটা যদি আমার সোয়েলিং হয়, এটার পাশে এরকম লিঙ্গুয়ালি ভিতরের দিকে আরেকটা সোয়েলিং হয়, এটা হলো পার্মানেন্ট টুথের জন্য। বুঝতে পারছেন? তাহলে এই যে লিঙ্গুয়াল এক্সটেনশন, প্রত্যেকটা দাঁত থেকে লিঙ্গুয়ালি একটা এক ধরনের এক্সটেনশন হয়। লিঙ্গুয়াল এক্সটেনশন গুলো কি ল্যাটারালি হচ্ছে, পাশাপাশি না, এজন্য এটাকে ল্যাটারাল ল্যামিনা বলা হয়, অথবা লিঙ্গুয়াল এক্সটেনশন অফ ডেন্টাল ল্যামিনা বলা হয়, যেটার আরেক নাম সাকসেশনাল ল্যামিনা, কারণ সাকসেশনাল টিপ গুলো এখান থেকে আসে। আরেকটা হলো মোলার গুলোর জন্য কি আসবে, ডিস্টাল এক্সটেনশন, যেগুলোকে বলা হচ্ছে ডিস্টাল এক্সটেনশন অফ ডেন্টাল ল্যামিনা। এখান থেকে কি আসবে, পার্মানেন্ট টুথ মোলার গুলো। কেউ পড়ালেখা করেন নাই? কালকে ক্লাসের পর কেউ পড়ছেন? জি স্যার। সত্যি কথা বলেন তো, ইনসান? পড়ছি তো। ইনসানকে বলতেছি, ইনসানুল্লাহ। জি স্যার। সম্পূর্ণ পড়ছেন? সম্পূর্ণ একটু দেখছিলাম স্যার। আমি কোশ্চেন করব আপনাকে। কোশ্চেন করবেন স্যার? প্রথমে করছিলেন না স্যার? এই রাফি আছেন? স্যার আছি। কোশ্চেন করব, করছেন? জি স্যার। সত্যি কথা কোশ্চেন করব, কিন্তু রোজা রাখছেন? কোশ্চেন করব কিনা? হ্যাঁ বা না? আমি করব কিনা? ঠিক আছে। ফাহিম আছেন? ফাহিম আছেন? জি স্যার। ফাহিম কোশ্চেন করব, পড়ছেন? হ্যাঁ, যাক, সত্যি কথা বলছেন। এটা হলো আপনাদের অবস্থা। ভাত রান্না করেছেন? ভাত রান্না করছেন স্যার, আরেকটা কোশ্চেন। দাঁড়ান, আগে আমি কথা শেষ করি। ভাত রান্না করছেন কখনো? হ্যাঁ স্যার। জি স্যার, একটা ভাত টিপ রান্না করলে কি প্রত্যেকটা ভাত টিপে দেখেন নাকি একটা টিপেন? আপনারা যে পড়ালেখা করেন নাই, আপনাদের টাইমটা চলে যাচ্ছে। অলরেডি বলতেছে হয়তো বা 30 মের দিকে খুলে দিতে পারে। 30 মেতে যদি খুলে দেয়, আমার মনে হচ্ছে না 30 মেতে খুলবে, তবে জুনে খুলতে পারে, এটা কনফার্মলি ধরে রাখেন। জুনে যদি খুলে, আপনারা হয়তো বা ফেস শিল্ড, মাস্ক আর ফেস শিল্ড পরে আসবেন কলেজে, গ্লাভস, ফেস মাস্ক, ফেস শিল্ড এগুলো পরে আসবেন। তো তখন যে পরীক্ষা হবে, টার্মের ভাইবা হবে, খোলা মাত্রই তো 74 বছর টার্মের ভাইবা নিতে দেখা যাবে যে আপনারা খুলছে আসছেন, তারপরের দিন বলবে যে ডেন্টাল অ্যানাটমি ভাইবা, আপনি যে হাত করে থাকবেন, এই যে পড়তেছেন না, এগুলো কি হবে? এখন কি মজা করার টাইম? আরে সামনের বছর 2টা সাবজেক্ট, সেকেন্ড ফেজে, কোনো কষ্ট নাই, এমনি ঘুরতে পারবেন।
এখন সবাই বলে যে খুব কষ্ট, আসলে কোনো কষ্ট নাই, ফালতু কথা। দেখবেন যে আপনার সিনিয়ররা কি করে, সকালে ক্লাস করে বাসায় যায় বা ঘোরাঘুরি করে, মাঝখানে এসে বিকালে ক্লাস করে, রাতে যায় ঘুমায় যায়, কোনো পড়ালেখা করে না। আপনারাও এরকম করবেন। ওর মজার লাইফ আসতেছে, এখন পড়েন না। এখন যদি কেউ আটকায় যান 5টা সাবজেক্টের মধ্যে, কেউ যদি একটা সাবজেক্টে পেন্ডিং খান, সে বাকি 6 মাস ঘুমাইতে পারবেন না টেনশনে। তো আমি চাই না কিরকম আটকান। এখন রমজান মাস, দোয়া করেন আর পড়ালেখা করেন। আচ্ছা, কি কোশ্চেন করতে চাইছিল বলেন, ক্লাস শেষ করে দিব। স্যার একটা লাইন ছিল, এনামেল নটটা শুধু মোলার টিথের ক্যাপ স্টেজে দেখা যায়। এলিমেন্ট নট হ্যাঁ কোথায় পেয়েছেন? বইয়ে? জি বই টেনকেট? জি এটা হলো মোলার টিতে, আসলে আমার মোলার টিতে সাইজ বেশি হয়, ক্রাউন বেশি, তো ওখানে এনামেল নরমাল আপনি চিন্তা করেন যেগুলো মোলার ফর্মেশন করবে, মোলার টিতে সাইজ যেহেতু বেশি বড়, এনামেল অর্গানটা বেশি বড়, বুঝতে পারছেন? তো তার কারণে আপনার এনামেল অর্গান যেহেতু বড় হবে, এখানে যে টেম্পোরারি স্ট্রাকচার গুলো এগুলো বড় বড় বা চোখে পড়বে। যেমন আপনার ল্যাটারাল ইনসিসর, লোয়ার জয়েন্ট যদি চিন্তা করেন, আমার সেন্ট্রাল ইনসিসর ল্যাটারাল ইনসিসর খুব ন্যারো না, খুবই ন্যারো, তার টুরজামটা খুব ন্যারো হবে। তাহলে ওই টিপগুলোর ক্ষেত্রে আপনার মাইক্রোস্কোপলি অনেক সময় টেম্পোরারি স্ট্রাকচার গুলো মিস হয়, ধরা যায় না, যেহেতু ছোট একদম। তো মোলার টিপগুলোর কি হয়, লার্জ এনামেল অর্গান থাকে, এখানে হিস্টোলজিক্যালি খুব কমনলি এগুলো দেখা যায়। এজন্য অনেক সময় বইয়ে বলা হয় যে মোলার টিপগুলোতে এটা খুবই কমন, বাট ধরে রাখবেন প্রত্যেক টিতে থাকে, বাট ওই টুরজাম যেহেতু ছোট হয়, ওখানে ডিফারেন্সিয়েট করা যায় না, এগুলো তো সব মাইক্রোস্কোপে দেখে, মাইক্রোস্কোপিলি দেখা যায় না। যত সাইজ বড় হয় ওটা দেখা যায়, বুঝতে পারছেন? এই জন্য মোলারে ওটা কমনলি বলে। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার অনেকে ঢুকতে চাচ্ছে কিন্তু ঢুকতে পারতেছিল না। কোথায় ঢুকতে পারতেছে না? সবাই ঢুকছে তো স্যার। ক্লাস রোল 30 30 ঢুকতে হবে না, রোল 23 ওদেরকে বলবেন যে ওই নেক্সট টাইম নেক্সট ক্লাসে ঢোকার জন্য ওয়েট করতে। বুঝছেন? এখন তো ক্লাস শেষ, এখন আর ঢুকে কি লাভ, আজান দিচ্ছে, এখন নামাজ পড়তে যেতে হবে। আরো ভালো কথা। ছেলেরা কি মসজিদে যাচ্ছেন? স্যার বাসায় পড়তে জামাতে স্যার। বাসায় পড়লে খুব ভালো, গুনাহ হবে না। আর যদি মসজিদে যেতে চান, একটা স্প্রে নিয়ে যাবেন, ব্লিচিং পাউডারের একটা স্প্রে নিয়ে যাবেন। আপনি যে জায়গায় নামাজ পড়বেন ওটা স্প্রে করবেন, একটা টিস্যু দিয়ে মুছে নেবেন জায়গাটা, তারপরে নামাজ পড়বেন, অথবা জায়নামাজ নিয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার, জুমার সময় জায়নামাজ নিয়ে যাই, জুমার সময় যদি মসজিদে যান এই দুটো মেইনটেইন করবেন। গ্লাভস মাস্ক পরবেন, নিজস্ব জায়নামাজ নিয়ে যাবেন, অথবা একটা ছোট্ট বোতলে স্প্রে নিয়ে যাবেন। আচ্ছা, এখন বললেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ক্লাস শেষ করব। নাই স্যার, স্যার শেষ করে দেন। ট্যুর ডেভেলপমেন্ট Thank you so এক্স্যাক্টলি much. কখন থেকে স্টার্ট হয়? আমি তো অলরেডি 6 উইক আগে আসছি স্যার। লাস্ট ক্লাসে আপনি 4th উইক বলছিলেন, 28 ডেজ। শোনেন, এখন কথাটা হলো আপনার টুথ ডেভেলপমেন্ট স্টার্ট হয় যখন বাক্যোফারেঞ্জিয়াল মেমব্রেনটা রাপচার হয়ে যায় 27 ডেতে। তখন থেকে আমার অ্যাক্টোডাম অ্যান্ড্রোডাম কন্টামিনেশন আছে, স্টিমুলেশন দেয় একজনকে, এবং থিকনেস বাড়তে থাকে, আস্তে আস্তে প্রাইমারি অ্যাপিথেলিয়াল ব্যান্ডটা হয়। এখন আমার টুথ ডেভেলপমেন্টের ফার্স্ট স্ট্রাকচারটা কি? প্রাইমারি অ্যাপিথেলিয়াল ব্যান্ড, যেটা আমি চোখে দেখি 6 উইক। বুঝতে পারছেন? যেটা আমি চোখে দেখি কত? 6 উইকে। এর জন্য আমরা বলি যে টুথ ডেভেলপমেন্ট স্টার্ট হয় 6 উইকে, বাট ইনিশিয়ালটা স্টার্ট হয় 4th উইক থেকে। বাট আমার টুথ ডেভেলপমেন্টের মেইন স্ট্রাকচারটা একদম দেখা যায় হলো 6 উইকে। আপনার যদি কখনো এমসিকিউতে থাকে তাহলে 6 উইকটা দাগাবেন। আর যদি একদম কোশ্চেনটা এরকম আসে
ইনিশিয়াল স্টেজ অফ ট্রুথ ডেভেলপমেন্ট, একদম ইনিশিয়াল কোন উইকে স্টার্ট হয়, এবং ওখানে যদি 6 উইক না থাকে তাহলে 4th উইক দাগাবেন। আমি বুঝতে পারছি, যদি অপশনে 6 উইক থাকে 6 উইক দাগাবেন, আর যদি 6 উইক না থাকে 4th উইক। যদি দুইটাই থাকে 6 উইক বললাম না, ট্রুথ ডেভেলপমেন্ট স্টার্ট হয়, বুঝতে পারছেন? বাট মেইন ফাংশনটা মানে আমি ট্রুথ ডেভেলপমেন্টের মেইন স্ট্রাকচারটা প্রাইমারি এপিথেলিয়াল বেন্ডটা দেখতেছি 6 উইকে। এর জন্য অনেক বইয়ে মানে আপনার ডেন্টাল অ্যানাটমি যে বইগুলো আছে ম্যাক্সিমাম বইয়ে 6 উইকটাকে ধরছে, তবে কিছু কিছু বইয়ে 4th উইক বলছে, বুঝতে পারছেন? তো 6 উইক থাকলে আনসার 6 উইক হবে। আর যদি 6 উইক না থাকে, যেমন একবার টার্ম পরীক্ষাতে 6 উইক ছিল না, এটা তো 4th উইক হবে আনসার। আর আপনাদের এত ভাইভাতে কি কিছু বলবো? কোশ্চেন হবে না। ভাইভাতে বলবেন যে, ভাইভাতে আমি যেরকম বলছি এরকম স্টার্ট করবেন। ভাইভাতে বলবেন যে 4th উইকে বাক্যফ্রেঞ্জের মেমোরিটা রাপচারের মাধ্যমে টুথ ডেভেলপমেন্টের ইনিশিয়ালটা স্টার্ট হয়, বাট টুথ ডেভেলপমেন্টের প্রাইমারি স্ট্রাকচার বা ফার্স্ট স্ট্রাকচার অ্যাপিয়ার হয় হলো 6 উইকে, যেটা আমরা প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড বলি। আনসারটা এভাবে দিবেন। আর কারো স্যার কোনো যদি কোশ্চেন আছে? স্টিলিওটেটিকুলামের ফেট বলে তখন কি বলবো? ওটা তো স্যার স্টিলেট রেটিকুলাম, হ্যাঁ স্টিলেট রেটিকুলামটা ওই যে এটাও আমি বলি, যখন ক্রাউন ফর্মেশন হতে থাকে বললাম না, এটা তখন ন্যারো হয়ে যায়, ন্যারো হয়ে গেলেও এই স্পেসে থাকে, আস্তে আস্তে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, বুঝতে পারছেন? রিজর্শন হয়ে যায়, এটার কোনো ফেট নাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? এবার কাইন্ডলি আমার একটা কথা শোনেন। এখন যে রুট ডেভেলপমেন্টটা পড়ালাম, রুট ফর্মেশনটা খুব ইম্পর্টেন্ট। কাইন্ডলি আপনারা ক্লাস শেষে, এখন তো আপনারা গোসল করে নামাজ পড়বেন, খাওয়া দাওয়ার তো টেনশন নাই, জাস্ট গোসল করে 1টা ঘন্টা আমি যা পড়াই সেটা একটু জাস্ট চোখ বোলাবেন। মানে ক্যাপ কি পড়বেন, বেল স্টেজটা পড়বেন, ক্যাপ স্টেজটা পড়বেন, বার্ড স্টেজ কি কি লেয়ার হয়, দেন লেট বেল স্টেজে আমার যে ক্রাউনে কি কি হচ্ছে, জাস্ট একদম হেডলাইন গুলো পড়বেন। অ্যাট লিস্ট কিছু না পড়তে না চাইলে হেডলাইন, মানে আমার লেট বেল স্টেজে ক্রাউন ফর্মেশন হচ্ছে, এনামেল ডেন্টিন হচ্ছে, রেসিপ্রোকাল ইন্ডাকশনটা কি, এখানে যে এনামেল অর্গানটা ন্যারো হচ্ছে, রুট ফর্মেশন স্টার্ট হচ্ছে, এগুলো জানতে হবে। তারপর রুট ফর্মেশনের জাস্ট আমি যে কথাগুলো বলছি এগুলো যদি আপনারা একটু বইয়ের সাথে বা যে নোটটা আছে একটু পড়ে নেন, তাহলে এটা মাথায় ঢুকে থাকবে, তাহলে বলবেন না। আর যদি না পড়েন, জাস্ট কালকে দেখবেন যে এগুলো চাইনিজ ভাষা, তখন বলবেন যে স্যার যে কি যে বলছিল এগুলো সব চায়না ভাষা, এরকমই মনে হবে। তো কাইন্ডলি নামাজ পড়ে 1 ঘন্টা জাস্ট রিডিং করবেন। 3টা থেকে 4টা কেউ কাজ করে না, কেউ ঘুমায়ও না। এই 4টা কাজ মেয়েরা ইফতারিতে যদি হেল্পও করে, এটা তো 4টার পরে। সো 1 ঘন্টা আপনারা পড়ার চান্স পাবেন, একটু জাস্ট রিডিং করে নেবেন কাইন্ডলি। আর কালকেও টাইম পেলে ছবি এঁকে নেবেন, ছবি এঁকে একটু পড়বেন। আর রমজান মাস হলো রহমতের মাস। এখানে আপনি আমি পার্সোনাল ভিউ আমার এক্সপেরিয়েন্স বলবো, আমার সবচেয়ে বেশি পড়া হতো রমজান মাসে। রমজান মাসে খুব ভালো পড়া হতো, এবং রমজান মাসে যে পড়াটা হতো এটা কখনো ভুলতাম না, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বললাম। তো এটাকে আপনি ওয়েস্ট না করে পড়তে পারবেন। এটা একটা রমজান মাস, রহমতের মাস, পড়বেন, দেখবেন যে এটা ভুলবেন না। ঠিক আছে, একটু ভালো মতো পড়েন, কষ্ট হবে না, আর দেখবেন যে পড়লে টাইমটা চলে যাবে। এমনি সবাই বসে ফেসবুক গোতাগুতি করেন, এই করেন, হাবিজাবি করেন, একটু পড়েন না, 2 ঘন্টা পড়েন। প্রফ সামনে, মিনিমাম যদি কেউ 3 থেকে 4 ঘন্টা না পড়ে, তার কপালের দুঃখ আছে। আর কেউ কাইন্ডলি সেহরি খাওয়ার পরে পড়তে বসবেন না। এমনি ফজরের টাইমে পড়া খুব ভালো হয়, ঠিক আছে, কিন্তু সেহরি খেয়ে পড়াটা হয় না। সেহরি খেয়ে ঘুম আসে, ঘুম চোখে যে পড়বে এই পড়াটা হয় না। সবচেয়ে বেস্ট হলো কেউ যদি রাত জাগেন, ওই 10টা থেকে নামাজ পড়ে 10টা-11টা থেকে সেহরি টাইমটা আগ পর্যন্ত এই 4 ঘন্টা পড়তে পারেন, আর না হলে দুপুরের টাইমটা পড়তে পারেন। কেউ যদি বলে যে সেহরি খেয়ে আমি পড়ি, এটা ফালতু কথা, সে ঘুমায়। 1 লাইন পরে 10 মিনিট ঘুমায়, 1 লাইন পরে 10 মিনিট ঘুমায়, এটা পড়া হয় না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আর কথা বলবো না, ভালো থাকবেন, ঠিক আছে? আর ঘর থেকে বের হবেন না ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। স্যার আপনিও দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, আমি তো সবার জন্য দোয়া করি, সবাই পাস করেন, ঠিক আছে, এই সিচুয়েশনটা চলে যাক। আর সবাই কদরে সবাই খুব ভালো করে দোয়া করবেন। যেমন আজকে হলো 22 রোজার রাত, মানে আজকে রাতে কিন্তু আপনি সবাই কদরের ইবাদত করতে পারেন, অল্প করে ইবাদত করতে পারেন, ঠিক আছে? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।